যে কোনো জিনিস, ক্রিয়েটিভ জিনিসে আসলে প্যাশনটা খুব দরকার। ইউ রিয়েলি নিড টু কাইন্ড অফ পুশ ফর দ্যাট। টাকার কথা চিন্তা করে আমার মনে হয় করা যায়, মানে আর 10টা বিজনেস করা যায়, কিন্তু আমরা যেই টাইপের বিজনেস শুরু করেছিলাম, মানি ওয়াজ নট দ্য মেইন মোটিভেটর। আমি কি আসলে একজন ভালো অভিনেত্রী হতে চাই, ভালো ডিরেক্টর প্রডিউসার হতে চাই, আমি কি সোসাইটিতে ইম্প্যাক্ট রাখতে চাই, আমার কি কোনো ভিশন আছে সোসাইটি চেঞ্জ করার জন্য, নাকি আসলে আমি এখানে শুধু টাকাটা ইনভেস্ট করছি আমার টাকাটা রিটার্ন আসার জন্য? সেইটা আমি এই জেনারেশনকে দোষ দিব না, দোষটা দিব হচ্ছে আমাদেরকে। বিকজ আমরা সেই কাউকে ওই রকম আইডল তৈরি করতে পারি নাই যে যাকে দেখে আসলে ইন্সপায়ার্ড হবে কেউ। তখন মনে হয় না আমরা কিছু একটা করি, কি করি এটা আসলে অত ক্লিয়ার ছিল না। তার শিক্ষা, তার যে পারিবারিক শিক্ষাটা হওয়ার কথা, মানে একটা মানুষের ডেভেলপমেন্টে কিন্তু পারিবারিক মূল্যবোধ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অবকাঠামো, রাষ্ট্র সবকিছুই ভূমিকা রাখে। আমার ছেলে মেয়েদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো, সে হয়তো বিদেশ চলে যাবে। অ্যাজ এ হোল সাধারণ মানুষজন কিন্তু আলটিমেটলি এই একটা ট্র্যাপে যে পড়ে আছি আমরা, সেই ট্র্যাপেই পড়ে থাকি। মানে 2-4টা চট থাপ্পড় যেমন কোনো ব্যাপার উনি করে ফেলতেছে আর আপনি 2-4টা চট থাপ্পড় খাইছেন, এটা নিয়ে আপনার দুঃখ করার কোনো কারণ নেই। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাউন্টার ন্যারেটিভের আজকের পর্বে। আমাদের সঙ্গে আজকে দুজন বেশ পরিচিত অতিথি আছেন, আর বাম পাশে আছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। কেমন আছেন আপু? এই তো, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ডান পাশে আছেন বিশিষ্ট উদ্যোক্তা এবং BDJobs.com এর সিইও ফাহিম মাসরুর ভাই। ফাহিম ভাই আমাদের সঙ্গে আগেও কাজ করেছেন, আবারও এসেছেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয়বারের মতো। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। ভালো আছে ফাহিম ভাই। আগে আমি বাঁধন আপুকে দিয়ে শুরু করি। আপা, আপনি আমাদের এই শোটা বেসিক্যালি এরকম যে এখানে আমরা বেসিক্যালি থট লিডার্স, অ্যাক্টার্স, ইন্ডাস্ট্রি এক্সপার্টস, পলিটিশিয়ানস টু বি স্পেসিফিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাদেরকে আসলে আমরা এখানে নিয়ে আসি একটা ভিন্ন ধাঁচের আলোচনা করার জন্য, যেখানে আসলে একটা টিপিক্যাল টক শোর বাইরে গিয়ে কিছু কনটেক্সট বেসিসে বা যে আলাপগুলো আসলে জরুরি, যেগুলো আসলে স্বাভাবিকভাবে এত বড় পরিসরে আসলে করা হয় না, সেগুলো নিয়ে আলাপ করে থাকি। তো আপনার সঙ্গেও এইরকম কিছু আলাপ আমরা আসলে এখানে করব। ফাহিম ভাইয়ের সঙ্গে আগে যেহেতু কথা হয়েছিল, সেজন্য আপনাকে স্পেসিফিক করে এটা বলা। তো আমি শুরু করছি এই জায়গা থেকে যে আপনি আসলে পেশায় না বলবো, পড়াশোনা একজন ডাক্তার ছিলেন, ডেন্টিস্ট টু বি স্পেসিফিক। তারপরে আসলে আপনার অভিনয়ে আসা, লাক্স চ্যানেল আই সুপারস্টার ইত্যাদি। তো এই যে ট্রানজিশনটা, এই জার্নিটা আপনি কি ডেসক্রাইব করতে পারেন আমাদের জন্য? আমি আসলে যখন লাক্স চ্যানেল আই সুপারস্টারে যাই, এটা 2006-এ, তো তখন আমার আসলে ফার্স্ট ডিভোর্সটা হয়। এবং আমি তখন আমার একটা স্টাডি গ্যাপ ছিল 2.5 বছরের। তো ওই সময় আমি খুবই মেন্টালি ডিপ্রেস ছিলাম, খুব সিক ছিলাম এবং রিহ্যাবেও ছিলাম। তো ওইখান থেকে আসলে আমার লাক্স চ্যানেল আই সুপারস্টারে যাওয়া। তো তারপর আমার লাইফের পুরো একটা নতুন জার্নি শুরু হয়। আমি লাক্স থেকে বের হয়ে আবার পড়াশোনা শুরু করি। তারপর আমি ডেন্টিস্ট হই আর কি। সো মানে লাক্সের সাথে আমার রিলেশনটা খুবই ইন্টারেস্টিং। মানে শুধু ওইটা আমার জন্য একটা মানে হয় না যে সুন্দরী প্রতিযোগিতা, না, ওইটা আমার লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট। তো তারপরে তো এই তো তারপরে কাজ শুরু, নানান উত্থান পতনের পর আজকের বাঁধন হওয়া আর কি। ইন্টারেস্টিং। ফাহিম ভাই, সেম BDJobs এর কাহিনী আমাদের একটু শোনাবেন? আসলে আপনি যখন, মানে ইফ আই এম নট রং, আপনি যখন আসলে এটা স্টার্ট করেন, আমাদের স্টার্ট আপ কালচার বা আমাদের এই যে অনলাইন বেসড জব খোঁজার যে বিষয়টা, আমার মনে হয় না এতটা ফেমাস ছিল বা এতটা মেইন স্ট্রিম ছিল। সো প্লিজ। না, আমারটা আসলে বাঁধনের মতো এত চড়াই উতরাই বা অত ড্রামাটিক না। আমারটা ওয়াজ ভেরি মাচ আমার ঢাকায় পড়াশোনা করা, সব একটা মধ্যবিত্ত ফ্যামিলির একজন হিসাবে বেড়ে ওঠা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা। তারপরে আসলে নর্মালি এইটা আমি 98-এ পাস করেছি। 98-এ, আজ থেকে প্রায় 27 বছর আগে। তো নর্মালি ওই সময় আমাদের যারা বন্ধুবান্ধব ছিল, আমাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছিল, আইদার বিদেশে চলে যেত অথবা যে কোনো মাল্টিন্যাশনাল বা বড় কর্পোরেটে চাকরি করতো। তো আমার ব্যক্তিগতভাবে একটু মানে ছোটোবেলা থেকে একটু আউট অফ দ্য বক্স কিছু করার চিন্তা সবসময় থাকতো, এবং আসলে 9টা-5টা অফিস করা মানে খুব বেশি টানতো না আর কি। তো তখন মনে হলো কিছু করা দরকার। তখন আসলে ইন্টারনেট ব্যাপারটা আসলে
আসছিল মানে এখন যেরকম এআই সবকিছু পাল্টে দিচ্ছে, আই এম টকিং অ্যাবাউট 27-28 বছর আগের ব্যাপার, তখন আসলে ইন্টারনেটটা আসলে এখনকার মতো এত বড় একটা সবকিছু চেঞ্জিং একটা ব্যাপার ছিল। তখন মনে হলো না আমরা কিছু একটা কি করি এটা আসলে অত ক্লিয়ার ছিল না। তো মনে হলো যে ঠিক আছে একটা কিছু করি। তখনই আসলে বিডি জবস শুরু করলাম, যে ইয়াং ছেলেপেলেরা ইন্টারনেট ব্যবহার করছে, ওদেরকে কিছু একটা দেওয়া দরকার। তো ব্যবসা হিসাবে শুরু করেছিলাম, কিন্তু আসলে এটা যা মানে অনেক সাকসেসফুল বিজনেস হবে বা একটা কমার্শিয়ালি ভায়াবল হবে তখন আসলে আমরা বুঝিনি। তো উই হ্যাভ বিন ভেরি ফরচুনেট দ্যাট সেটা আসলে ক্লিক করেছে। তো এইভাবেই আসলে যাত্রা শুরু। আসলে ওইভাবে যেটা বলছিলেন যেটা সেটা চিন্তা করেননি যে একটা টাইমে গিয়ে বিডি জবস বা এটা এরকম একটা এস্টাবলিশ প্ল্যাটফর্ম হয়ে যাবে, কারণ তখন আসলে বা এখনো অনেক সময় মনে হয় যে আসলে স্টার্ট আপের জন্য প্রপার এনভায়রনমেন্ট আমাদের এখানে এখনো আসলে সেভাবে গড়ে ওঠে নাই। তো এটা তো আসলে আপনার যেমন একটা সফল স্টার্ট আপের উদাহরণ হচ্ছে বিডি জবস, আবার বিডি জবস 27-28 বছর আগে করতে পেরেছে, এখন আসলে সেভাবে হচ্ছে না। একটা দুইটা কোম্পানি ছাড়া আপনি বাংলাদেশের নাম বলতে পারবেন, অথচ আমাদের ইন্ডাস্ট্রি তো মার্কেট তো বড়। না এর মধ্যে এখন আসলে আগে সিচুয়েশন এখনকার সিচুয়েশন অনেক পার্থক্য, এখন অনেক কম্পিটিশন বেশি আসলে। আগে আমরা আসলে কম্পিটিশনটা হয়নি তখন আসলে, মানে আমি যদি বলি যে আমাদের মেইন ক্যাপিটাল কি ছিল, এখন যেমন স্টার্টআপরা কে কত টাকা ইনভেস্টমেন্ট জোগাড় করছে, কত বড়ভাবে শুরু করছে সেটা যেরকম, বাট আমাদের সঙ্গে কিন্তু আসলে টাকার ব্যাপারটা আসলে ছিলই না, বিসি বলি বা যেগুলো বলি। বাট একটা জিনিস আমাদের ছিল, মানে এটা হয়তো বাঁধন আরো ভালো রিয়েলাইজ করবে যে আসলে মানে যে কোনো জিনিস ক্রিয়েটিভ জিনিসে আসলে প্যাশনটা খুব দরকার, খুবই দরকার। মানে ইউ হ্যাভ টু লাইক হোয়াট এভার, মানে ইউ হ্যাভ টু হ্যাভ এ পারপাস অ্যান্ড ইউ রিয়েলি নিড টু কাইন্ড অফ পুশ ফর দ্যাট। টাকার কথা চিন্তা করে আমার মনে হয় মানে করা যায়, মানে আর 10টা বিজনেস করা যায়, কিন্তু আমরা যেই টাইপের বিজনেস শুরু করেছিলাম মানি ওয়াজ নট দ্য মেইন মোটিভেটর। মোটিভেটর হচ্ছে কিছু একটা করতে হবে, অন্য কান্ট্রিগুলিতে হলে আমরা পারবো না কেন। তো একটা জিদ ছিল, প্যাশন ছিল, দ্যাট অ্যাকচুয়ালি ড্রোভ আস। এখন আসলে অনেক ইয়াং এন্টারপ্রেনারদেরকে আমি দেখি, আমি বলবো না তাদের প্যাশন কম, বাট একটু বোধহয় মানে বেশি মানি ড্রিভেন। আমি এটা আপনার সাথে টোটালি এগ্রিড। মানে এটা আমাদের ইন্ডাস্ট্রিতেও মানে হয় না যে যারা ফিল্ম মেকার বা প্রডিউসার যারা আছেন বা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন তাদের কাছে কোন জিনিসটা আসলে মেইন হইতে হবে, ফোকাস আমার কি হবে, আমি কি আসলে একজন ভালো অভিনেত্রী হতে চাই, ভালো ডিরেক্টর প্রডিউসার হতে চাই, আমি কি সোসাইটিতে ইম্প্যাক্ট রাখতে চাই, আমার কি কোনো ভিশন আছে সোসাইটি চেঞ্জ করার জন্য, নাকি আসলে আমি এখানে শুধু টাকাটা ইনভেস্ট করছি আমার টাকাটা রিটার্ন আসার জন্য। সো একটা প্রডিউসারের কিন্তু অনেক বড় দায়িত্ব হয় যে আপনি যদি আমি এখানে ইন্টারাপ্ট করি, আমি বেশ কিছুদিন আগে মনোজ বাজপেয়ী আমার বেশ ফেভারিট অ্যাক্টর, তার একটা ইন্টারভিউ দেখছিলাম যে তিনি তার আর্লি ডেজের স্ট্রাগল বলে কথা বলেন যখন তিনি থিয়েটার করতেন আর সামথিং। তো হ্যাঁ যে মানে জাস্ট পাস ভাড়া নিয়ে যেতেন, থিয়েটার করতেন, আবার চলে আসতেন। সো হি ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর। সো ওই সেন্সে উনি যে ফেমটা পেয়েছেন এটা কিন্তু মানে অনেক পরে, উনি যথেষ্ট এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে। সো আপনার যে দুইটা কথা আমি যদি এক জায়গাতে মিলাই যে সো আমাদের মধ্যে ধরে নিই, আমি আমাদের কথাই বলি, আমাদের মধ্যে আসলে ওই ড্রাইভটা হয়তো কম যে আমি আসলে খেটে শিখবো তারপরে আই উইল বি সামথিং। অ্যান্ড আরেকটা জিনিস কম, সেটা হচ্ছে সেইটা আমি এই জেনারেশনকে দোষ দিব না, দোষটা দিব হচ্ছে আমাদেরকে। বিকজ আমরা সেই কাউকে ওই রকম আইডল তৈরি করতে পারি নাই যে যাকে দেখে আসলে ইন্সপায়ার্ড হবে কেউ, যে ও আচ্ছা মানে আমার এখন ধরেন ফাইন ভাইকে দেখে কারোর মনে হলো যে আচ্ছা সে তো আসলে অনেক টাকা বানায় ফেলছে, কিন্তু সে কিন্তু এটা চিন্তা করলো না যে সে তার শুরুটাতে সে কি কষ্টটা করছে। হ্যাঁ, তো এই যে তার চিন্তা, সে যে চিন্তাটা ডেভেলপ করবে, এই ডেভেলপ করার জন্য আমরা কিন্তু ওই রকম কোনো আদর্শ আমরা আসলে সমাজে ক্রিয়েটও করতে পারছি না। সো আমার কাছে মনে হয় যে এইটা খুব মানে এফেক্ট করছে যে আমার আশেপাশে আমি কাদেরকে ফলো করব, এইরকম মানুষ আসলে কারা আছে। আমার তো কাউকে আমি বলছি না যে অনুকরণ করো অনুসরণ করো, কিন্তু আমার কিছু তো লাগবে আমার সামনে দেখতে হবে, হ্যাঁ যে একটা স্ট্যান্ডার্ড কি, আমার বার কি। হ্যাঁ, সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় ল্যাকিং। এখনো কিন্তু লোকে দেখে, কিন্তু অনেক সময় কি পার্টিকুলার সোশ্যাল মিডিয়াতে চাকচিক্যটা একটু বেশি দেখে, যে না আমার এই ফ্রেন্ড এখন ব্যাংকক যাচ্ছে, সে এত দামি গাড়ি কিনছে। তো তাদের কাছে আসলে প্রথমেই পারপাসটা হয় যে খুব লাইফস্টাইল, হ্যাঁ, কিন্তু লাইফস্টাইলের পিছনে যে আসলে এক ধরনের মানে ভ্যালু ক্রিয়েশনের একটা ব্যাপার থাকে,
সেটা আসলে ইভেন আমাদের সোসাইটি। এবং আরেকটা হচ্ছে ফ্যামিলি ভ্যালুও কমে গেছে, কিন্তু আমাদের এখানে এত করাপ্টেড ফ্যামিলি এখন বেশিরভাগ। তো তখন কি হয়, আমি আমার বাবাকে দেখছি করাপ্টেড, তো আমার ভ্যালু কোত্থেকে ডেভেলপ করবে? আমি যখন আমার বাবাকে দেখে বড় হয়েছি যে সে অনেস্টির জন্য আমাদের বছরের মাঝখানে আমার বাবার পোস্টিং হয়ে যেত, আমার মার চিল্লাচিল্লি শুরু, আমাদের কান্নাকাটি শুরু, যে স্কুল চেঞ্জ করতে হচ্ছে। তো এইটা দেখে আমি বড় হচ্ছি যে কেন আমার বাবা হচ্ছে অনেস্ট, সে ওখানকার লোকজনের সাথে গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে, সো এখন ওনার ট্রান্সফার করে দাও ভাই, এই লোককে দিয়ে হবে না। তো আমি এটা বলতে পারতেছি, এই যে আমি প্রাউডলি বলতে পারতেছি। এখন একটা ছেলেকে জিজ্ঞেস করেন তার বাবা তো করাপ্টেড, তার বাবা মা, হ্যাঁ, এবং তারা অ্যাশেমড না। তা আমি যেরকম আমার বাবাকে নিয়ে প্রাউড, তারা তো ওই বাবাকে নিয়ে প্রাউড। সো সে তার শিক্ষা, তার যে পারিবারিক শিক্ষাটা হওয়ার কথা, মানে একটা মানুষের ডেভেলপমেন্টে কিন্তু পারিবারিক মূল্যবোধ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অবকাঠামো, রাষ্ট্র সবকিছুই ভূমিকা রাখে। সো প্রত্যেকটা জায়গা তো নষ্ট। সো ওই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে ভয়ঙ্করভাবে এফেক্ট করেছে। সোসাইটাল ইম্প্যাক্ট এন্ড সবকিছু, এটা নিয়ে আমরা একটু পরে আর একটু আলোচনা করতে পারি। আমি আপনাকে যে ইন্ডাস্ট্রির কথা আসছিল, যে আপনাদের ইন্ডাস্ট্রির কথা আসছিল, সেটা জিজ্ঞেস করে মানে অ্যাপার্ট ফ্রম দ্য থিংস যে আচ্ছা মানে কে কার সঙ্গে কীরকম আচরণ করছে বা অল দ্যাট, বা এনভায়রনমেন্ট, ইন্টারনাল এনভায়রনমেন্ট, এর বাইরে এটার যে একটা স্ট্রাকচারাল অবস্থা, এইটাকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করছেন? বিকজ ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রি, আপনি একদম মোটা দাগে চিন্তা করলে ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রি, ইট ক্রিয়েটস অপরচুনিটিস, ইট ক্রিয়েটস জবস, ইট জেনারেটস মানি অ্যান্ড ইট ক্রিয়েটস আর্ট। সো এই ইন্ডাস্ট্রির স্ট্রাকচারাল অবস্থাটা কি, এবং ইন এভরি আদার ওয়ে, লার্নিং থেকে শুরু করে একদম বিপণন পর্যন্ত? এটা আসলে খুবই ভঙ্গুর অবস্থায় আছে, খুবই ভালনারেবল। মানে এটা দূর থেকে দেখে মনে হচ্ছে যে এটা একটা ইন্ডাস্ট্রি, কিন্তু এইটা যে একটা মানে ইন্ডাস্ট্রির মতো ওয়ার্ক করার জন্য আমাদের যেই মানে সাপোর্ট সিস্টেমটা থাকা দরকার ছিল, সেইগুলোর অনেক ল্যাকিংস আছে। সো তার মধ্যে সবচাইতে যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে কোনো কিন্তু মানে প্রতিষ্ঠান নাই, যে হয় না যে একটা ইনস্টিটিউশন নাই যেখান থেকে হয়তো কিছু লোক বের হবে যারা একটা ট্রেনিং নিবে এবং সেই ট্রেনিংটা দিয়ে তারা সেটাকে আবার পরে এক্সিকিউট করবে। এখন আমাদের এখানে যারা কাজ করেন তারা কিন্তু আসলে কাজ করতে করতে শিখেন, এখানে কিন্তু শেখার জন্য আলাদা কোনো ইনস্টিটিউট নাই। এবং ইন্ডাস্ট্রিটা রান করছে যাদের মাধ্যমে, তাদের মধ্যে অনেক চিন্তার দৈন্যতা আছে, মানে তাদের ভিশনের অনেক অভাব আছে। তাদের মেইন টার্গেটটা হয় হচ্ছে টাকা বানানো, টাকাটা ইনভেস্ট করবে, টাকাটা উঠাবে, অথবা কালো টাকা সাদা করবে। সো এই ছাড়া আর কোনো মানে এখানে মোটো নাই। সো এখন আমার প্রডিউসার যে আসলে টাকাটা ইনভেস্ট করবে, তার হইতে হবে সবচেয়ে প্রগ্রেসিভ। তার চিন্তা করতে হবে যে এখানে একটা ইনস্টিটিউট বানাবো, এখানে আমার যে ফিল্মগুলো বানাবো সেগুলো আমার সোসাইটিতে ইম্প্যাক্ট রাখবে, আমি এতগুলো মানুষকে মানে কাজের কর্মসংস্থান করছি। হ্যাঁ, সো এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে চিন্তা করার মতো ভিশনটা আমাদের এখানে মানুষের কম। আর সরকারি মানে রাষ্ট্রপক্ষ থেকেও এটার অনেক ল্যাকিংস আছে। আমাদের কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতিও নাই পেশা হিসেবে। সো এটা তো খুবই মানে কি বলবো, অসম্মানজনক। কারণ আমি একজন অ্যাক্ট্রেস হিসেবে আমাকে মানুষ আছে পছন্দ করছে, কিন্তু গালি দেওয়ার সময় যে পরিমাণে গালি দিচ্ছে, যেভাবে আসলে হেয় করতে পারছে, যদি আমাদের ওই রাষ্ট্রীয় স্বীকৃতিটা থাকতো তাহলে কিন্তু আমাদের এই ধরনের মানে হেয় প্রতিপন্ন হওয়া থেকে আমরা কিছুটা হলেও রেহাই পেতাম। সো এগুলো নাই। তো এগুলো নিয়ে আসলে অনেক কাজ হওয়ার কথা ছিল। আমি ভেবেছিলাম যে এই গভর্নমেন্টের সময় কিছু কাজ আগাবে, কিছু হয়তো স্টার্ট হবে, বাট ওই অর্থে আমি আসলে কোনো প্রোগ্রেস দেখছি না। আমি কতগুলো ইয়াং ছেলেদের সাথে কমিউনিকেট করেছিলাম যে ওরা অনেক ভালো, এগুলো নিয়ে ওরা কাজ করছে, ওরা এগুলো নিয়ে ভাবছে কিভাবে আসলে এটাকে গঠন করা যায়, কিভাবে আসলে এটার একটা কমিশন গঠন করে এটাকে রিফর্ম করা যায়। তো সেইটার কাজ খুব একটা আগাতে পারে নাই। সো ওই রাষ্ট্রপক্ষ থেকেও আগ্রহের জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে কম আছে। আচ্ছা, আপনি বেশ কয়েকটা জিনিস তুলে ধরেছেন, এর মধ্যে থেকে একটা দুইটা বিষয় আমি ফাহিম ভাইকেও জানতে চাইবো। একটা হচ্ছে যে আপনি যেটা বললেন শিক্ষা প্রতিষ্ঠান বা এই জাতীয় জায়গার অভাব আছে আমাদের, ইনস্টিটিউট যেগুলোতে আসলে শেখা যায়, এটা ফিল্ম মেকিং থেকে শুরু করে অ্যাক্টিং, যে কোনো জিনিস হতে পারে। মিউজিক স্কুলস আমাদের কিছু আছে, বাট ওইগুলো কিছু লেগেসি স্কুলস আছে, সেগুলো চলতেছে, এর বাইরে আসলে নতুন কোনো কিছু আমরা দেখছি না।
এখানে আবার আগে কিছু এফোর্টস ছিল, যেরকম আমি বলতে পারি নতুন কুড়ির মতন প্ল্যাটফর্ম, যেগুলো আসলে ইয়াং ট্যালেন্টদেরকে বের করে নিয়ে আসতো। অন্তত মানে শিশু শিল্পী বলতে আমরা আগে কিছু মানুষকে চিনতাম, না অনেক মানুষ এরকম বের হয়ে এসেছেন পরে, বা আইদার হি অর শি কন্টিনিউড or he or she didn't, but আমরা চিনতাম যে তারা নতুন করে জিতে এসেছেন ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু থাকতো। এখন কি আসলে আদৌ চাইলেও নতুন কুড়ি স্টাইলে করা সম্ভব? বিকজ রিয়েলিটি শোজ এখন আর আসলে ওইভাবে, আই ডোন্ট থিঙ্ক যে এই জিনিসগুলো, কারণ সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি এত বারবারন্ত, এর মধ্যে আসলে কতটুকু সম্ভব, মানে প্রতিষ্ঠান ক্রিয়েট করা সম্ভব। বাট দিস সিনারিও ইউজ টু বি ভেরি ডিফারেন্ট। অন্তত আমরা যখন মোটামুটি বড় হচ্ছিলাম তখন তো আমরা ডিফারেন্ট দেখেছি। না, অ্যাবসলিউটলি। আমার কাছে মনে হয় যে আগে এরকম অনেক ইনিশিয়েটিভ হতো, বাট তখনও কিন্তু আসলে সেখানে যেটা বাদন বলছিল, রাষ্ট্রীয় একটা পৃষ্ঠপোষকতা লাগে। হ্যাঁ, অবশ্যই। মানে আমাদের সমস্যা হচ্ছে কি যে আমরা সবকিছুই মানে একটু হাল ছেড়ে দিয়েছি। আমি যদি বলি যে এখন দেখা যায় যে মানে একটু অবস্থাপন্ন পরিবারের গার্ডিয়ানরা কিন্তু আসলে সরকারি স্কুলে তাদের ছেলেপেলেকে পাঠায় না, কিন্তু আমাদের সময় কিন্তু আসলে সরকারি স্কুলগুলো সবচেয়ে বেস্ট স্কুল ছিল। আমি সরকারি স্কুলে পড়েছি, এক্স্যাক্টলি, এবং বিভিন্ন জেলা শহরে অনেক ভালো ভালো স্কুল ছিল। এখন কিন্তু দেখা যায় আইদার কিন্ডারগার্টেন বা ইংলিশ মিডিয়াম তো আছেই, বা একটু অনেক ক্ষেত্রে এখন কিন্তু প্রচুর ছেলেপেলেদের মাদ্রাসাতে পাঠাচ্ছে, হ্যাঁ, বিকজ সরকারি স্কুলগুলিতে আসলে পড়াশোনা হয় না। তো মানে এই যে এই পার্টিকুলারলি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে বলি, যেহেতু আমি এই ফিল্ডে আছি, এইটা যতই আমরা মার্কেটের উপর ছেড়ে দেই না কেন, কিছু দায়িত্ব কিন্তু রাষ্ট্রের নিতে হবে। এবং এটা আমরা যদি মানে ডেভেলপ কান্ট্রিও দেখি, আমেরিকা ইউরোপেও যদি দেখি, সেখানেও কিন্তু রাষ্ট্রই এই বেসিক এই হিউম্যান রিসোর্স পার্সপেক্টিভের ব্যাপারগুলি দেখে। এখন সেটা কি শুধুমাত্র হার্ড স্কিল, যে সায়েন্স টেকনোলজি, না, সেটা আসলে এই টাইপের ব্যাপার হয় যে আর্ট, কালচার, ইভেন স্পোর্টস, তাই না? এগুলি যে আসলে মানুষের আসলে মানে এমন স্কিলগুলো বা তার ডেভেলপমেন্টটা ওয়েল রাউন্ডেড একটা ডেভেলপমেন্ট হয়, সেটার জন্য কিন্তু এগুলি করা দরকার। এখন বোধহয় বেশিরভাগ স্কুল কলেজে মানে এই টাইপের মানে মিউজিক বলি, নাটক বলি, ইভেন ডিবেটিংও হয় না। আমরা যখন স্কুলে ছিলাম আমাদের কিন্তু ডিবেটিং সারপ্রাইজিংলি ইভেন ঢাকাতেও ডিবেটিং মোটা দাগে অনেক কমে গেছে। হ্যাঁ, আগে কিন্তু বড় মানে বিটিভিতে একটা সবচেয়ে পপুলার প্রোগ্রাম ছিল ডিবেট, জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, বা যেটা বললেন যে নতুন কুড়ি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে তখন তো বিটিভির যে কোয়ালিটি ছিল, লোকজন চেত যে আমি বিটিভিতে একটাই চ্যানেল ছিল, রাইট? তো এখন আমার ধারণা যে আজকাল অনেককে যখন বিটিভি ডাকে তারা দে অ্যাভয়েড আর কি। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে অফকোর্স গত মানে কয়েক যুগে আসলে আমাদের সোশ্যাল অধঃপতন যেভাবে হয়েছে এবং পলিটিসাইজেশন এত লেভেলে হয়েছে, কোনো জায়গায় তো আসলে মেরিটোক্রেসি নাই। সব জায়গায় দেখা যাবে যে মানে ইভেন নতুন কুড়িতেও যদি হতো, তাহলে নতুন কুড়িতে দেখা যেত যে কেউ পয়সা দিয়ে উঠে যাচ্ছে বা পার্সিয়ালিটি উঠে যাচ্ছে। যে এই জিনিসগুলো আসলে আমাদের আস্তে আস্তে ফিক্স করতে হবে। অফকোর্স ভেরি ডিফিকাল্ট। মানে যদিও বাদন বললো যে এই সরকার থেকে সে এক্সপেক্ট করেছিল অনেক বেশি, আমি অনেক এক্সপেক্ট করেছিলাম, আমরা করেছিলাম, বাট খুব তাড়াতাড়ি দেখলাম যে আসলে এই জায়গাটাতে আসলে একটু টাইম লাগবে। এবং বাট সবচেয়ে বড় কথা হচ্ছে একটু লিডারশিপ লাগবে। হ্যাঁ, আমি কালচারাল পার্সপেক্টিভ, আমি ফ্র্যাঙ্কলি যদি বলি, গত মানে 1-1.5 বছরে বেশ কিছু পার্টিকুলারলি এখন যে অ্যাডভাইজার আছেন, ফারুকি ভাই, সে কিন্তু অনেক কিছু কাজ করেছে পার্টিকুলার আর্ট কালচারে। হ্যাঁ, উনি অনেকগুলো সাকসেসফুল প্রোগ্রাম করেছে, কিন্তু রিফর্ম করার যে ব্যাপারটা, সেইটা যে রিফর্মটা উনি কিন্তু একা করতে পারবেন না, যে শুরু করা যেত সেই জায়গাটায় আমি ল্যাকিংসটা দেখি। না, অ্যাবসলিউটলি আরো অনেক কিছু করার ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে বাঁধন আপু যে মেনশন করলেন ওনার লাস্ট কথার সময়, যে রাষ্ট্রীয় স্বীকৃতি। এখন বিইং অ্যান অ্যাক্টর, বিইং অ্যান আর্টিস্ট, আমার যদি ওই রাষ্ট্রীয় স্বীকৃতিটা না থাকে, তাহলে একটা বড় প্রফেশন এবং একটা বড় ইন্ডাস্ট্রি কিন্তু ইনফর্মাল ইকোনমিতে চলে যাচ্ছে। সো দ্যাট ইজ মানে রেভিনিউ জেনারেশনের প্রবলেম তো এটা, এবং এটা তো আমার আসলে বিজনেসকে ইম্প্যাক্ট করছে। সো কেন এটা কখনো দেখা হয়নি? তাহলে আমাদের তো আসলে যেটা বললাম যে আমাদের সোসাইটিতে কাদেরকে ভ্যালু দেওয়া হচ্ছে, যারা আসলে মানে ক্ষমতাবান অথবা যারা অনেক টাকার মালিক। হ্যাঁ, তো তাদের পিছনেই আসলে সবাই থাকছে। অতএব যেহেতু এখানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির লোকজনকে তো আসলে
মানে নিজের অবস্থাটা নিজেরই তৈরি করতে হচ্ছে। মানে আর্ট কালচারকে তো অনেক পরে, মানে আপনি বলছিলেন শিক্ষা ক্ষেত্রের কথা বলছিলেন, আমাদের শিক্ষা ক্ষেত্রে আসলে আমার মনে হয় সবচেয়ে বিপর্যস্ত মানে আমাদের শিক্ষা ব্যবস্থা। তো এখন ধরেন শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত, সেইখানে ধরেন আর্ট কালচার নিয়ে চিন্তা করার সময় আপনি কিভাবে দিবেন? মানে আর্ট কালচার তো আপনি তখনই করবেন যখন আপনি সবকিছুতে একটা আপনার মনে হয় না যে আচ্ছা ঠিক আছে আমি অন্য জিনিস মৌলিক যে চাহিদাগুলো আমার আছে সেগুলো আমার ফুলফিল হচ্ছে, দেন আমি এটাতে মনোযোগ দিতে পারবো। সো এইটা এই সব কিছুতেই অবহেলা। সো অবহেলাটা তো আসলে ডেভেলপ করেছে এবং সেই অবহেলাটা সব কিছুতে কন্টিনিউ হয়েছে। মানে এটা এরকম না যে একটা সাইডেই শুধু অবহেলিত হয়েছে, শুধু মানুষের দুর্নীতি এবং টাকা বানানোর ক্ষেত্রেতে হচ্ছে সবচেয়ে ফোকাস করা হয়েছে, কিন্তু এছাড়া আর কোনো কিছু মানে টাকা কিভাবে বাংলাদেশ থেকে পাচার করতে হবে এইটাতে আমরা একদম চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু বাকি আর কোনো কিছুতে তো আমরা কিছু হইতে পারি নাই। সো এটা তো আমাদের ব্যর্থতা আসলে। জি, মোটা দাগে তো সেটা বলাই যায়। একটা প্রসঙ্গে আসবো আপনাদের দুজনের কাছে অবশ্যই। ফাহিম ভাই, আপনাকে দিয়ে শুরু করে আপনার নর্মাল যে পরিচয়ের বাইরে আপনার একটা পরিচয় আছে, আপনার একজন রাইটস অ্যাক্টিভিস্ট, সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট যেভাবেই বলি না কেন, এবং জুলাই বলেন, জুলাইয়ের সময় আপনার ভূমিকা, জুলাই পরবর্তীতে আপনি রিফর্ম নিয়ে বেশ কিছু কাজ করার আপনার চেষ্টা করেছেন নাগরিক কোয়ালিশনের মাধ্যমে, আমি যতটুকু জানি ভয়েস ফর রিফর্ম, এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে। সো আপনি আসলে ওই জায়গাটা কিভাবে দেখেন বা কিভাবে ডেসক্রাইব করবেন? আমি আসলে ব্যাপারটাকে এভাবে দেখি যে আমরা যেই প্রফেশনে থাকি না কেন, সে আমি ব্যবসা করছি, বাঁধন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই তো আসলে দেশের নাগরিক, তাই না? এবং দেশের নাগরিক হিসাবে আমরা যেই জায়গাটাতে আছি, মানে আমরা এই রুমটার মধ্যে আছি, এই রুমটা যদি নোংরা থাকে সবচেয়ে বেশি কিন্তু আসলে আমরাই এখানে সাফার করব, তাই না? তো আমার কাছে মনে হয় যে জুলাই আসলে আমাদের সবার জন্যই, হ্যাঁ, মানে আমরা তো একটু আগে জেনারেশন, বাঁধনরা তো আরো পরে, বা আমরা আরো পরে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে আমাদের অনেক ব্যর্থতা আছে, আমাদের জেনারেশন। আমার যেমন 71-এ জন্ম, এই জেনারেশনটার বা আমাদের যারা আসলে স্বাধীনতা যুদ্ধ করেছিল, এর পরবর্তীতে দায়িত্ব ছিল, এদের বেশ বড় বড় ব্যর্থতা আছে, আমাদের অনেক ব্যর্থতা আছে। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আসলে এই 2024-এ এই যে বাচ্চা ছেলেপেলেগুলো, তাদের মানে তারা যেই কাজটা করেছে, আমার কাছে মানে তখন আসলে মনে হতো যে এটা কি করে সম্ভব, এরকম করে একেবারে মানে একটা নিজের জীবন দিয়ে দেওয়া এবং মানে ইনভাইট করা যে আমাকে গুলি করো। হ্যাঁ, এটা কিন্তু আমার এখনো যখন আমি চিন্তা করি আমার গায়ের লোম খারাপ হচ্ছে। মনে হয় যে আপনাকে, মানে সরি টু ইন্টারাপ্ট अगेन, বাট আমাকে যেখানে দেয়ালে আসলে এমন ভাবে পিঠ থেকে ফেলা হচ্ছে, আপনি চিন্তা করতে পারেন একটা হেলিকপ্টার একটা ইউনিভার্সিটি বিল্ডিং এ ল্যান্ড করছে এবং সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেমে আসছে। কিন্তু এটাও আছে, কিন্তু অনেক কান্ট্রিতেও কিন্তু এরকম হয়, এরকম অটোক্রেট যুগের পর যুগ থাকে। হ্যাঁ, তো আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের এই বাচ্চা ছেলেপেলেরা তারা যেইভাবে দেখিয়েছে, তারা আসলে কেন করছে, তারা ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেরা, এরা কিন্তু আসলে বেশিরভাগ একটা ছেলেপেলেরা কিন্তু আগে দেশের বাইরে চলে যেত, হ্যাঁ, ভালো লাইফ লিড করতো, বা কিছু ক্ষেত্রে তো প্রিভিলেজড। হ্যাঁ, তো তারা এই যে স্যাক্রিফাইসটা করেছে বা তারা যে এই চেঞ্জটা করেছে, তখন আমাদের কাছে মনে হয় আমরা তো আসলে তাদের তুলনায় কিছুই করি। তো তখন মনে হচ্ছে যে ঠিক আছে, এই যে সময়টা আছে যে এরকম পরিবর্তনের পরে আমরা যদি যারা আসলে কিছু করার ক্ষমতা আছে বা আমাদের হয়তো নেটওয়ার্ক আছে, আমাদের একটা অবস্থান আছে, তারা যদি না করি তাহলে কিন্তু আসলে আমরা অপরাধী থাকবো। হ্যাঁ, আমরা হিস্টোরির কাছে অপরাধী থাকবো। তো সেই পার্সপেক্টিভে আমাদের নিজেদের অনেক পরিচয় আছে, কেউ ব্যবসা করছে, কেউ হয়তো টিচার আছে, গবেষক আছে। আমার কাছে মনে হয় সবারই আমাদের কিছুটা হলেও এই সময়টার পার্সপেক্টিভে একটু এগিয়ে আসতে হবে, যে এই বড় বড় রিফর্মগুলি কথা বলছে, আমরাও জানি যে সবকিছু সম্ভব না, কিন্তু চেষ্টা তো করতে হবে। এবং আমরা এই যে গত 15 বছর যেই হিউম্যান রাইটসের উপরে যে ভায়োলেশন হয়েছে, যেভাবে লোককে গুম হয়েছে, ইভেন যেভাবে মানুষের প্রাইভেসি নষ্ট করা হয়েছে, যেমন আমার খেয়াল আছে যখন প্রাইভেসি নষ্ট করা থেকে মানুষ কিছু মনেই করেন, মানে এত কিছু হয়েছে যে প্রাইভেসি নষ্ট করা উড বি দ্য লাস্ট থিং ইউ উড ডিসকাস। অ্যাবসলিউটলি, মানে 2-4টা চড় থাপ্পড় যেমন কোনো ব্যাপার না, খুনি করে ফেলতেছে আর আপনি 2-4টা
চট থাপ্পড় খাইছেন, এটা নিয়ে আপনার দুঃখ করার কোনো কারণ নেই। এই জায়গাটা আমার কাছে মনে হয় আমাদের এখন সবারই এই জায়গাটাতে একটু ভয়েস রেজ করা দরকার, কারণ যেটা সমস্যা হয় আমরা আসলে অলমোস্ট অভ্যস্ত হয়ে গেছিলাম যে এটাই তো নর্মাল, কিন্তু সেই জায়গাটা আসলে এটা নর্মাল না। সেইখানে বোধহয় আমাদের সবারই আবার যদি আমরা সবাই আগের মতো আগের জায়গায় ফিরে যাই, মানে অ্যাজ ইউজুয়াল হয়, আমি আই এম প্রিটি শিওর এরকম সিচুয়েশন আমরা আজ থেকে 5-10 বছর পরে আবার হবো। অতএব এই ভয়েসটা আসলে রেজ রাখতে হবে, এবং এটা কিন্তু আমাদের শুধু পলিটিশিয়ানদের উপর দিলে হবে না। পলিটিশিয়ানরা তাদের নিজেদের মতো করে এটাকে ব্যবহার করবে। আমরা যদি সিভিল সোসাইটি বা আমাদের সাধারণ নাগরিকরা যদি এই সবসময় ভয়েসটা রেজ না করি, মানে আবারও আমরা আফসোস করবো কোনো একটা সময়। তো সেই কারণে থেকেই আসলে এই সিভিল অ্যাক্টিভিজমের সাথে জড়িত হওয়া। এই আপনার এই জায়গাতে আমি লাস্ট কথাটাতে জাস্ট বলি যে আমি এটা সবসময় বিশ্বাস করি যে কথা বলতে থাকতে হবে, হোয়াট এভার ইউ সে, মানে ইফ ইউ থিঙ্ক যে ইউ হ্যাভ আ পয়েন্ট টু মেক, দেন যেটাই হোক আপনাকে চেষ্টা করে রাখতে হবে, আপনি সবসময় কথা বলতে থাকেন। বাঁধন আপু, আপনার কাছেও সেম জিনিসটা আসলে আপনি জুলাইয়ে বেশ স্পেশালি মানে নট জাস্ট অ্যাজ এ সিটিজেন, স্পেশালি আপনাদের ইন্ডাস্ট্রি মানুষদের খুব গুটি যে কয়েকজন মানুষ কথা বলেছে ন্যায়ের পক্ষে, সঠিক জিনিসটার পক্ষে, সে তার মধ্যে আপনি একজন। হাউ উড ইউ ডেসক্রাইব দ্য জুলাই স্টোরি? ভাই তো একটা ভার্সন বললেন। আসলে আমি আমার ইন্ডাস্ট্রির মানে ইয়াং জেনারেশন যারা আছে, আমি তাদের কাছে খুবই গ্রেটফুল, বিকজ আমরা যখন ওই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি 1 অগস্টে, সেই দিন আসলে বিটিভিতেও একটা প্রোগ্রাম হয়, আমাদের কিছু আর্টিস্ট বিটিভিতে যান, তো সেখানেও অনেককে ডাকা হয়, কিন্তু ইন্ডাস্ট্রির বেশিরভাগ ইয়াং যারা আছেন, মানে সেটা শুধু অ্যাক্টর অ্যাক্ট্রেসরা না, আর্টের, কস্টিউমের, ক্যামেরার, হ্যাঁ, তারপরে হচ্ছে লাইটের, এই যত মানুষ আছে, প্রোডাকশনের, এরা কিন্তু সবাই আমাদেরটায় আমি ভেবেছিলাম 30 থেকে 40 জন মানুষ হবে, কারণ এইরকম একটা সিচুয়েশনে মানে দেশের মানে পুরো রাষ্ট্র ব্যবস্থার এগেইনস্টে গিয়ে যে রাস্তায় দাঁড়ানো, মানে এইটার সাহস আসলে কেন করবে একটা মানুষ, মানে তার সে তো ভালো আছে, মানে এমন না যে তার কোনো প্রবলেম হচ্ছে, মানে আপনি যদি আমার কথা চিন্তা করেন, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, এবং আমি যদি জুলাইয়ের আন্দোলনের রাস্তায় না যেতাম, জুলাইয়ের আন্দোলন ঠিকই হতো, গণ অভ্যুত্থান ঠিকই হতো, কিছুই হতো না, শুধু আমি হয়তো এই হিস্ট্রির একটা পার্ট হতে পারতাম, এটা আমার ব্যর্থতা হতো, একটা ব্যর্থতা আমার, আমি গ্লানিটা বয়ে বেড়াতাম। কিন্তু আমার ওই দিন মনে হয়েছে যে না, আমি যাব, এবং আমার ইয়াং জেনারেশন যারা ছিল ইন্ডাস্ট্রির, তারা কিন্তু সবাই আসছে, এবং যখন আমরা আসলে 9 দফার সাথে এক হব কিনা, আমরা মানে সহমত পোষণ করব কিনা, ওই ডিসিশনে ইয়াং যারা ছিল তারা প্রথমেই বলছে যে অবশ্যই 9 দফার সাথে আমরা, কারণ ওইখানে এই ছিল প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে, হ্যাঁ। সো কিন্তু যারা আমাদের সিনিয়র আর্টিস্ট ছিলেন, যারা অলরেডি সুবিধাভোগী, এবং আমিও আমার সেই জায়গাটাতেই আমি আমাকে রাখবো, আমিও কিন্তু একজন সুবিধাভোগী সিটিজেন বাংলাদেশের, বিকজ আমি আরামে আছি, মানে আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। সো যারা সুবিধা ভোগ করে ফেলছেন তারা কিন্তু সবাই ডিসএগ্রি করছেন, তারা বলছেন যে না, আমরা তো এইটার সাথে একমত হবো না, আমরা স্টুডেন্টদের সাথে অন্যায় হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু আমরা এইটা আমরা করবো না, এবং তারা করেন নাই, যারা করছেন শুধু তাদের নামে গেছে, এবং সব ইয়াংরা আসছে, এবং আমি তাদের কাছে গ্রেটফুল। এবং ওই দিন যে আসলে মানে তাদেরকে নিয়ে আমি পরবর্তীতে 5 আগস্টের আগেই দেখলাম বিভিন্ন সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপে কথাবার্তা হচ্ছে, থ্রেটেন করার চেষ্টা করা হচ্ছে। ওইটা তো ওই দিন বিটিভিতে যে প্রোগ্রামটা হয়েছে তার আগের দিন রাতে আমার কাছে যে তখনকার কালচারাল মিনিস্টার ছিলেন সে ফোন করছেন, আমাদের কাছে ডিজিএফআই থেকে ফোন আসছে, আমাদের কাছে আরো বড় বড় জায়গা থেকে মন্ত্রীরা ফোন করেছেন, যাদেরকে চিনেন, কারণ সবাই তো আমাদের তো সবাই পরিচিত ভাই, আমরা সবার সাথে সবাই পরিচিত, তো সবাই ফোন করতেছে, তোমরা এগুলো কি করতেছো আর কেন করতেছো, আর এটা তোমরা করতে পারো না। তোমরা প্রথমে কিন্তু ভালো করে বুঝাইছে যে এটা তোমরা যা করতেছো এটা করার দরকার নাই, বাসায় আসো, ভালো থাকো। তারপরে তারা বলা শুরু করছে যে এটা রাষ্ট্রের বিরুদ্ধে বলতেছো, তোমরা দেশদ্রোহী কাজ করতেছো, তোমাদের নামে দেশদ্রোহী মামলা হবে। তারপরে এটা একটা জঙ্গি আন্দোলন হচ্ছে, জঙ্গিদের সাথে তোমরা একত্রিত হচ্ছ, তো তোমাদের হচ্ছে এখানে ওই সন্ত্রাস দমন আইনে মামলা হবে। সো আমাদেরকে কিন্তু আমরা সকালবেলা যে কি ভয় নিয়ে গেছি, এবং সকালবেলা আমাদেরকে যে কি পুলিশ আমাদেরকে কি করছে, মানে আমরা এটা ওই জায়গায় যারা ছিল শুধু তারা জানে যে মানে ওনারা আমাদেরকে দাঁড়াতেই দিবেন না। কিন্তু আমি গ্রেটফুল নিজের বুদ্ধির কাছে
এবং মিডিয়ার মানুষদের কাছে এবং সেই স্টুডেন্টদের কাছে যে যারা আসলে আমাকে এই সাহসটা দিছে যে ভাই তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে সাধারণ মানুষের কাতারে নেমে আসো। এবং আমার কিছু ভালো লোকের সাথে পরিচয় হয়েছিল ওই আন্দোলনের সময়, ওই মোমেন্টে। তার মধ্যে পিপলু আর খান একজন, আকরাম ভাই একজন, তারপরে রাজীব ভাই নামে একজন আছে, লিমা আপা আছেন। আমি খুব কনফিউজ ছিলাম, যেহেতু আমার একটা মেয়ে আছে, সো সবাই, আমার বাবা মা তো আসতেই দিবে না। সো আমাকে সবাই বলছে যে, মানে ওনারা যাদের কথা আমি বললাম, ওনারা বলছে যে বাঁধন জনগণের সাথে থেকে দেখো, এইটার মজা যদি একবার পাও কখনো তুমি এই জায়গা থেকে সরবা না। অ্যান্ড এইটা যে কি পরিমাণে সত্যি এটা আমি আপনার প্রোগ্রামে বলছি। এবং যারা এই পলিটিক্স করেন আমি এখন বুঝি যে ওনারা আসলে কেন এইটাতে এত, এইটা কিন্তু অ্যাডিকটিভ, এটা কিন্তু অ্যাডিকটিভ। এইটা পুরা নেশার মতো। মানে আমি যখন রাস্তায় গেলাম, এটা আমি জাস্ট এখানে এই জায়গাটাতে একটু ইন্টারাপ্ট করি, যে অনেকে মনে করে যে একটা পারসেপশন আছে স্পেশালি এডুকেটেড মাসের মধ্যে, আরবান বা ইয়ে না, এডুকেটেড মাসের মধ্যে, যে একজন পলিটিশিয়ানের যে ওই মানুষ যারা ঘিরে থাকে তারা জাস্ট বিকজ they want to have some money or কিছু ইনসেন্টিভ এই জন্য আসে। বাট এটা মানুষের মাঝে থাকার, মানুষের এটা পুরোটা অ্যাডিকটিভ একটা বিষয়। আমি যখন 1 অগস্টে গেছি, এরপরে যে আমার সাহসটা, আমার কলিজাটা, মানে আমার মনে হলো আমার পুরো বডিটা কলিজা হয়ে গেছে। মানে আমার সাহস কাকে বলে, মানে আমাকে আব্বু আমার বাসায় পুরা, মানে মরা মানুষ মরে গেলে যেভাবে কান্নাকাটি হয় সেভাবে কান্নাকাটি, বিকজ ওদের কথা হচ্ছে তোমাকে গুলি করবে, তোমাকে চিনে সবাই, তুমি এরকম করে চলে যেতেছো। আমি বুঝছি না, মানে আমার মাথায় তখন আর কিছু কাজ করে নাই। আমার মনে হচ্ছে ভাই এই স্টুডেন্টগুলো বাচ্চা, মানে আমি দেখতেছি ছোট ছোট বাচ্চারা রাস্তায় লাঠি নিয়ে যাইতেছে। আমার মনে হচ্ছে এর যদি এই সাহস হয়, তাহলে আমি একটা মানে 41 বছরের মহিলা, আমার এইটুকু সাহস নাই যে আমি ওদের ফরে যে ওদের সাথে দাঁড়াবো, এইটুকু খালি আমি করবো। আমার তো আর কোনো কাজ নাই যে আমার কথাটা শুনে আর 2টা মানুষ আসবে। এবং কত মানুষ যে আমাকে এসে বলছে যে আপু আপনি যখন আসছেন আমাদের মনে হয়েছে আপনি যদি আসতে পারেন আমরা কেন পারবো না। ওইটা আসলে আপনারা বিভিন্ন জায়গা থেকে, আপনারা আমরা সবাই বা আমাদের থেকে অনেক ছোট যারা তখনও এসএসসি দিচ্ছিল হয়তো বা ওই সমবয়সীরা যারা, তারা বের হয়ে আসছে। আসলে সেখানে আমরা কি করতাম, মানে আমাদের আসলে না জানা, কেউ যদি চিন্তাও করতো সে বাসায় থাকবে, সে কিভাবে থাকবে, মানে ওই সময়টা আসলে। এবং যারা যায় নাই তারা 2 কারণে বিরক্ত। একটা হচ্ছে যে তারা কিন্তু নিজেদের মধ্যে একটা হীনমন্যতায় ভুগে, যে তারা যেতে পারে না। যত তাড়াতাড়ি আপনি কথাটা বলা বন্ধ করবেন তত আসলে তার সুবিধা। আরেকটা হচ্ছে যে তারা এমনিতেই বিরক্ত, তারা এই আন্দোলনটাকে একটা জঙ্গি আন্দোলন মনে করছে, একটা অভ্যুত্থান হয়েছে সেটাকে একটা জঙ্গি আন্দোলন মনে করছে, এটা ট্যাগ দিতে চাচ্ছে। সো তারা 2 কারণে বিরক্ত। সো তাদের কিন্তু ওই গ্লানিটাও আছে, তাদের মধ্যে কিন্তু ওই ক্ষোভটাও আছে যে আপনি চলে গেছেন ভাই, আমি তো আপনার পাশেই ছিলাম, আমি তো গেলেই পারতাম, এখন কি ভুল হয়ে গেল জীবনে একটা। আবার ওই যে সাহসের বিষয়টা বলছিলেন, দেখেন আমি পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে বেশ অনেক বছর ধরে জড়িত। নর্মাল সময়েও আম্মু যখন আমাকে ফোন দিতেন ওই গত ফ্যাসিস্ট আমলে, আম্মু বলতেন হ্যাঁ তুমি সাবধানে থাকো, এটা করো ওইটা করো। আমার মনে হচ্ছে পুরো জুলাই আগস্টের টাইমে আম্মু আমার কাছ থেকে শুধু যে কয়দিন ইন্টারনেট শাটডাউন ছিল, ফোনে কথা বলে যেত না, ওই কয়দিন তো আসলে খুব কষ্টে কথা বলা গেছে। আর যেহেতু আমি ঢাকায় থাকতাম, আম্মা আব্বা ঢাকায় থাকেন না, তো এর বাইরে বাকি সময় যখন আমরা যোগাযোগ করছি আম্মু শুধু আমার কাছে কাহিনী শুনতে যেত যে কি ঘটতেছে। এর বাইরে কিন্তু উনি এর আগ পর্যন্ত যখন নর্মাল সময় ছিল তখন উনি আমাকে সাবধানে থাকতে বলতেছে। মানে সত্যি কথা উনি ওটাও জিজ্ঞেস করতেছেন, আসলে আমরা ওই সময় কেউই, দেশ যেমন নর্মাল ছিল না, মানুষও কিন্তু নর্মাল ছিল না। আপনি মানুষ কিন্তু নর্মাল চিন্তাও করেন, বাচ্চা টাচ্চা নিয়ে বের হয়ে যাইতেছে। মানে আমি তো এই 4-5 দিন প্রত্যেক দিন রাস্তায় ছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আমি উইটনেস করছি যে মানুষ বলে না যে কারা নেমে আসছে, আপনি কাকে জঙ্গি বলতেছেন? আপনার কোনো ধারণা আছে? আপনারা যে বাসায় বসে ওই মানে আপনার, মানে আমার কাছে মনে হয়, আমার খুব স্যাড লাগে ওদের জন্য, আমার আফসোসও হয় যে এদের আসলে কাউন্সিলিং দরকার। যে বাসায় বসে হয় না যে আপনি জানেনই না, আপনি একটা বদ্ধ ঘরের মধ্যে আসছেন, আপনাকে 10 জন মানুষ বুঝাইতেছে আপা সব ঠিক আছে, এই যে দেখেন এগুলা জঙ্গি আসছে, আপনি তো রাস্তায় আসেনি নাই, আপনি তো দেখেনই না রাস্তায় কারা আসছে। এটা যখন ম্যাসিভ, আপনি গণঅভ্যুত্থানের মতন যখন একটা বিষয় হবে, অবশ্যই আপনি সারা বাংলাদেশের মানুষকে চেনেন না, যে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সারা দেশের মানুষকে চেনেন না, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপস থাকবেই, কিন্তু আপনি ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপস একজনের জন্য আপনি একটা মাস মুভমেন্টকে আপনি জাস্ট আপনি 5 অগস্টে ভাইয়া সকালবেলা, এটা তো একটা
মানে অদ্ভুত দৃশ্য, এই দৃশ্য ধারণই করা হয় নাই। কারণ আমাদের তখন পুরো মানে ইন্টারনেট, মানে আমাদের যেটা টিভি চ্যানেলগুলো তো কোনো সাপোর্ট আমি দেখি নাই। আপনি ওই দৃশ্য চোখে না দেখলে, আমি জাস্ট কালচি ফ্লাইওভারের উপরে ছিলাম ভাইয়া, সো আমি দেখতেছি যে এয়ারপোর্ট রোড, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, শুধু মানুষ আর মানুষ। আমি বলতেছি আমার গুজবাম্প হচ্ছে, মানে মনে হচ্ছে মানুষ আর মানুষ, মানুষের স্রোত, কোনো ট্রান্সপোর্ট নাই, কিছু নাই, শুধু মানুষ হেঁটে চলে যাচ্ছে, গণভবনে চলে যাচ্ছে। এরকম জিনিস কিন্তু আসলে মানে ওই জন্য আসলে অনেকে যেটা বলে যে গণঅভ্যুত্থান, মানে আমরা যেই সময় এসেছিলাম, আমরা 90 সময় তো মনে হয় আপনি, তখন আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট ছিলাম, তখন আমরা কিন্তু এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমি কিন্তু আসলে ফ্র্যাঙ্কলি যদি বলি 90 এবং 24 এর মধ্যে অনেক পার্থক্য, সেটা কনটেক্সট বিবেচনায়, ডেপথ বিবেচনায়, সব এই যে লোকের হিউম্যান এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এই যে লোকের যে স্যাক্রিফাইস, এটা কিন্তু আসলে একেবারেই ডিফারেন্ট। অতএব মানে 24-এর ব্যাপারটা আসলে আমার কাছে কেন জানি মনে হয় এরকম ঘটনা আসলে 100 বছরে একবারই হয়, এবং যদি বলেন ওয়ার্ল্ডের খুব কম জায়গায় আছে যে 24-এর মতো ঘটনা ঘটে। এর জন্য আসলে আমরা আসলে 24টাকে মানে অনেক ক্ষেত্রে আমরা একটা সাধারণ পলিটিক্যাল ইভেন্ট হিসাবে আমি ব্যক্তিগতভাবে মানতে রাজি। এটা আসলে এক ধরনের, যেটাকে ইংলিশে একটা কথা আছে, সুরিয়াল ইভেন্ট টাইপের, হ্যাঁ, মানে একটা ঐশ্বরিক একটা ব্যাপারের মতো ব্যাপার আছে, যেখানে সবাই নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তো এইটা আসলে একটা ভেরি সিগনিফিকেন্ট আমাদের মানে রাষ্ট্রীয় জীবন যেরকম সামাজিক এবং হিউম্যান লাইফের পার্সপেক্টিভ থেকে, এটাকে আসলে কোনোভাবেই আমরা যদি ফেল হয়, এর দায়ও কিন্তু আসলে আমাদের জেনারেশন নিতে হবে, যে আমরা এরকম এত বড় একটা ঘটনাকে আমরা আসলে মানে এই সুযোগটা নষ্ট করেছি। হ্যাঁ, আমরা কিন্তু আসলে মানে দায়ী বা ঋণী যারা আসলে এই 2500 মানে যারা রক্ত দিয়েছে, তো এদের জন্য হলেও আমাদের কিছু মানে করে যেতে হবে আসলে। আচ্ছা, এই করে যাওয়ার ব্যাপারটা বললেন, জুলাইয়ের পরে অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, সংবিধান পরিবর্তন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সকল স্তরের পরিবর্তন, সংস্কার কমিশন করা হয়েছে, ঐক্যমত কমিশন এখনো কথা বলছে, সনদ স্বাক্ষরিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি খুবই অবাক হয়েছি একটা বিষয়, যেটা নিয়ে আমি জানি না আসলে কেন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেনি। এটা নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করতে চাইতে কোনো রাজনৈতিক দল তাকে বাধা দিত না, স্টুডেন্টরা তো বাধা দিতই না, কেউই বাধা দিত না, আপনি সব হাততালি দিতাম। কেন করে না আমি জানি না। এডুকেশন নিয়ে 1% কাজ এই গভর্নমেন্ট করেন নাই, অ্যাপার্ট ফ্রম মানে একটা ভালো পরীক্ষা নিয়ে আসছে, তার একটা পাশের হার কমাইছে, কমেছে, আমি কিন্তু হ্যাপি একদিক থেকে। এই একটাই মানে এডুকেশনে যদি আপনি বলেন দিস ইজ ওয়ান গুড থিং দে ডিড। এর বাইরে মানে এডুকেশনটা তো ওই যে আপা যেমন কিছুক্ষণ আগে বলছিলেন যে এডুকেশন শিক্ষা ব্যবস্থা একদম প্রত্যেকটা ব্যবস্থার মতো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার ইম্প্যাক্টটা তো অনেক লং টার্ম। তো এইটা নিয়ে কাজটা তো আসলে শুরু করা যেত, এবং এটা নিয়ে বললাম তো মানে এটা বিএনপি, জামাত, এনসিপি, অন্য কোনো দল কেউই তো এটা নিয়ে আসলে দ্বিমত করতো না। সবাই তো বিভিন্ন জায়গায় দ্বিমত থাকলেও সবাই তো চায় দেশে শিক্ষিত। সো এটা নিয়ে আপনি মানে অ্যাজ আ মাদার, আপনার বাচ্চা স্কুলে যায়, তো এটা তো আপনি আসলে আরো, আমরা হয়তো দূর থেকে দেখে বুঝি, আপনি তো আরো একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে পারেন। আপনিও অ্যাজ আ ফাদার, আপনিও ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখতে। আপনার থেকে আগে শুনবো, পরে ফাহিমের কাছে যাবো। এডুকেশন নিয়ে কাজ হয়নি, এবং এডুকেশন নিয়ে কি হওয়া উচিত? কাজ হয়নি, কাজ হওয়া উচিত ছিল। সামনে কি হতে হবে? সামনে কাজ হতে হবে। আর আমি তো ওই যে বললাম, আমি তো আসলে একটা প্রিভিলেজ সিটিজেন বাংলাদেশের। আমি আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াই, সো আমি তো আসলে এইখানে কি হচ্ছে, আমি কিন্তু এটা নিয়ে আমি এখন আর মাথা ব্যথা করছি না। এই জায়গাটাই কিন্তু এই ধ্বংস হওয়ার শুরু হওয়ার মূল কারণ। আমি যদি আমার বাচ্চাকে আসলে এখন এটা বাংলা মিডিয়ামে পড়াতাম, এবং এই কারিকুলাম নিয়ে আমার চিন্তা হতো, এখানের শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা হতো, এবং তখন আমি এটা নিয়ে অনেক কনসার্ন হইতাম, এবং আমি এটার আর কি মানে এটা সঠিকভাবে মানে এটাকে ঠিক করা যায় সেটা নিয়ে আমি কথা বলতাম। কিন্তু যেহেতু আমি মানে প্রিভিলেজড, আমি কিন্তু এখন আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াই, তারপর আমি হয়তো চেষ্টা করবো আমার বাচ্চা দেশের বাইরে চলে যাবে, ব্যাস মানে আমাদের শেষ, আমার চিন্তা শেষ না। কিন্তু এরকম করলে তো হবে না আসলে। আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকেই আসলে বের হতে আমাকে জুলাইয়ের অভ্যুত্থানটা হেল্প করেছে, যে আমিত্ব থেকে বের হতে হবে, যে আমি ভালো আছি, হ্যাঁ আমি ভালো আছি, তাহলে হবে না। আসলে আমাদেরকে ভালো থাকতে হবে, এবং আমি যে দেশটায় বাস করি, যে দেশটায় আমি জন্মাইছি, সেই দেশটাকে ভালোবাসতে হবে, এবং সেইটার সামগ্রিক উন্নয়নে আমার যতটুকু
মানে ইনপুট দিতে পারি আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আমি হয়তো অনেক কিছু করতে পারবো না। আমি এখন ধরেন আমাকে যদি বলেন অ্যাজ এ প্যারেন্ট আপনি কি চিন্তা করেন যে কোন কোন জায়গাগুলোতে এডুকেশনে যদি আপনি কথা বলি, যদিও আপনি বলেছেন একটা কনটেক্সট, বাট স্টিল ওই কনটেক্সটে যদি একটু সরিয়ে রাখেন যে আচ্ছা আপনার বাচ্চা হয়তো ইংলিশ মিডিয়ামে যায়, বাট এর বাইরে আপনার অ্যাজ এ প্যারেন্ট কি মনে হয় যে এডুকেশন সেক্টর কোন জায়গাটাতে আগে হাত দেওয়া দরকার ঠিক করার জন্য? কারিকুলামে। ওকে, ডেফিনেটলি। আরেকটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের কারিকুলামে, এটাই বলতে যাচ্ছি যে একই দেশে আমরা এত কারিকুলাম আছে, আমি আপনি আমরা তিনজন তো একভাবে আসলে বর্ন এন্ড ব্রট আপই না, মানে একাডেমিক্যালি, সো আমরা কিভাবে একটা সেম ফিল্ডের জন্য ফাইট করব? একদমই। এবং এইটা সবচাইতে বড় সমস্যা, এবং এই জায়গাটায় কেউ কোনো কাজই করে না, মানে হাত দেয় না, একটা ইউনিফর্মিটি আনার কোনো রকমের চেষ্টা নেই। এই জায়গাটায় একটা জায়গা যে এইটা ঠিক করবে না। আরেকটা হচ্ছে নারী বিষয়ক ব্যাপারে সব সময়, মানে এই দুইটা জায়গা হচ্ছে সবচেয়ে, মানে হয় না যে আচ্ছা ঠিক আছে মানে একটু পরে চিন্তা করি ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, এই দুইটা বিষয়, মানে আপনি দেখেন নারী বিষয়ক কমিশনে যখন মানে প্রতিবেদনটা জমা দিল, তখন ধরেন সভা সমাবেশ করে আমাদের যে কমিশনের হেড ছিলেন তাকে বেশ্যা বলে গালি দেওয়া হলো। এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে এই সরকার থেকে এইটার একটা অ্যাটলিস্ট প্রতিবাদ স্বরূপ কিছু মানে আমি দেখতে পাবো, তো এটা কিন্তু আমি দেখি নাই। তো আমি কিন্তু এটা তো অনেক হার্ট হয়েছে। সরকার বেশিরভাগ ক্ষেত্রে স্টেটমেন্ট দেয়া ছাড়া তেমন কিছু আসলে তো অনেক হার্ট হয়েছে। আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা আচরণ একটা দেশে, স্বাধীন দেশে বসে এটা করা সম্ভব, এবং সেটা নিয়ে কিছু আসে যায় না। তো এই দুইটা জায়গায় আসলে কাজ করার ব্যাপারে, কারণ এই দুইটা জায়গা খুবই সেন্সিটিভ। এই যে কারিকুলামগুলো যখন এক করতে যাবে, যখন ওদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দিবে, তখন তো অনেক কিছু আসবে আসলে। এবং এটা কিন্তু সবাই, মানে ধরেন মুখে মুখে মানে আমি বলছি যে আমি তো আসলে এই দলকে পছন্দ করি না, ওই দলকে পছন্দ করি না, এরা আমাদের শত্রু, এরা এইটা করছে, যুদ্ধের সময় এটা করছে, কিন্তু আমি আবার আরেকটা দল বানাইছি, সেই দলকে আমি পৃষ্ঠপোষকতা করতেছি, আমি এদের কমিমা হয়ে যাচ্ছি, আমি এদের কারিকুলাম চালাচ্ছি। তো এখন এই সব কিছু তো এখন এগুলো তো একটা গেম। সো এই গেমটা তো ওদের গেমটা, ওদের জন্য এটা খুব আরামের, কারণ হচ্ছে ওদের এটা মানে পলিটিক্স টিকে থাকার জন্য তাদের এই গেমটা দরকার আছে, কিন্তু সাফারার তো আমরা হচ্ছি। জি, সেম জায়গায় আপনার কাছে আছে বাদল কিন্তু কিছুটা হলো ইন্ডিকেট করেছে, যেই কারণে আপনার ইওর কোশ্চেন ওয়াজ কেন এই সরকার এডুকেশন নিয়ে তেমন কিছু করেনি, বিকজ ইট ইজ টু সেন্সিটিভ। কনসেনসাস কমিশন তো আলাপ হতে পারতো, কিন্তু আমি যতটুকু ইনসাইডার ইনফরমেশন জানি বা যতটুকু অ্যাজুম করতে পারি, যখনই এডুকেশন নিয়ে আলোচনা হতো, যেমন সে ফর এক্সাম্পল পুলিশ রিফর্ম দরকার, কি রিফর্ম দরকার, মোটামুটি কিন্তু সবাই এক ধরনের ঐক্যমত আছে, কিন্তু এডুকেশন হ্যাজ বিকাম সো ডিভাইসিভ থিং। কারণ আমাদের এখানে কিন্তু অ্যাজ ইউ মেনশন দ্যাট এখানে মাল্টিপল স্ট্রিম অফ এডুকেশন আছে। হ্যাঁ, যখনই আমি এডুকেশনে হাত দিব, কেউ বলবে যে, যেমন একটা ছোট উদাহরণ হয়েছিল বোধহয় যে আদিবাসীদের ছবিটা কিভাবে আসবে, সেটা নিয়ে কিন্তু একেবারে আমরা মানে রক্তারক্তির পর্যায়ে, খুবই ছোট একটা ব্যাপার, তো অত ছোট একটা ব্যাপারও কিন্তু অলমোস্ট রক্তারক্তির পর্যায়ে চলে গেছিল। তো আমার ধারণা এই গভর্নমেন্ট যেহেতু এটার এত বেশি আমাদের সোসাইটিতে কিছু ডিভিশন আছে, ফল্ট লাইন আছে, সেটা টাচ করতে চায়নি। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি মনে করি আসলে ইট ইজ ইন এ সেন্স গুড থিং, কারণ এটার জন্য যেই পরিমাণ ন্যাশনাল কনসেনসাস দরকার, সেটা আসলে এই সরকার এক বছরে করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, বরঞ্চ এটার করতে গেলে যেটা হতো, এটা একেবারে আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমরা অনেক বড় বড় যেই রিফর্মগুলো, পার্টিকুলারলি কনস্টিটিউশন রিফর্ম, যেটাকে আমরা বলছি সে ইভেন আপার হাউস, লোয়ার হাউস, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা খুব মানে আমরা তো ডাইভার্ট হয়ে যেত। হ্যাঁ, তখন আসলে এগুলি আমরা পারতাম না, তখন আমরা ওইগুলি নিয়েই সোসাইটি উড হ্যাভ বিন সো ডিভাইডেড। বাট এর অর্থ এই না যে এগুলি নিয়ে সংস্কার হওয়ার কথা না। আমি মনে করি যে এই সরকারই আসবে না কেন, তাদেরকে আসলে এক ধরনের সংস্কার, এডুকেশনের সংস্কার খুবই দরকার। কারণ আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের যে একটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা আসলে কোনো কিছু শিখে বার হচ্ছে না, জাস্ট একটা সার্টিফিকেট নিয়ে তারা আসছে, তাদের কোনো ক্রিয়েটিভ স্কিল নাই, তাদের কোনো ধরনের মানে সূক্ষ্ম কোনো ধরনের স্কিল, চিন্তাভাবনা, ক্যাপাবিলিটি নাই ভালোভাবে চিন্তা করে। এবং এটা আরও ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এখন নিউ টেকনোলজি আসছে, একটা তো সোশ্যাল মিডিয়া আছেই, এখন এআই এর জন্য কিন্তু দেখা যাবে যে অনেকে ছেলেপেলেরা অনেক কিছু, যারা একটু সুবিধা আছে, এআই দিয়েই তারা অনেক কিছু করবে, শিখবেও না। কিন্তু এইটার জন্য কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু কিভাবে এআই থাকা সত্ত্বেও যাতে তাদের
এডুকেশনটা এফেক্টেড না হয়, দে হ্যাভ লট অফ পলিসিজ অ্যান্ড টুলস যেটা আসলে সিস্টেমের মধ্যে আনতে হবে। তো আমাদের কিন্তু ওই জায়গাগুলোতে কাজ করতে হবে। তো আপনি যে একটা বিষয় বললেন এটা খুবই মানে ইম্পর্টেন্ট, আমি আসলে ইগনোর করে গেছিলাম বিষয়টা, যে হ্যাঁ যে ডিভাইসিভ একটা সোসাইটি এই মুহূর্তে ফল্ট লাইনগুলো অনেক বেশি প্রকট হয়ে যাবে আরও যখন আমরা আসলে এডুকেশন নিয়ে একটা পার্টিকুলার পলিসি এই গভর্নমেন্ট করতে যাবে। তো লেটস সে আমরা যদি এক্সপেক্ট করছি 3 মাস পরে ইলেকশন, যেই ক্ষমতায় আসুক না কেন এবং ক্রুড মেজরিটি নিয়েও যদি ক্ষমতায় আসে, এটা যে দলই হোক, সেই দলই যখন এটা করতে যাবে তখন তো সেম সমস্যাটা হবে না? হ্যাঁ ঠিক আছে, আপনি বলতে পারেন মেজরিটি মানুষের সাপোর্ট আছে, কিন্তু দ্যাট ডাজন্ট স্টপ মি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি ফ্রম অপোজিং ইট। না অ্যাবসলিউটলি, কিন্তু আমার কাছে মনে হয় এখন বর্তমানে যে সিচুয়েশনটা দেখছেন মাঠে, স্পেশালি ইফ আই কল ইট মানে মব সংক্রান্ত যে বিষয়াদি আছে, সো না এই টাইপের জিনিসে হয় কি যে একটা পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসে তাদের এইটার ম্যানুভারিং অনেক বেশি করার ক্ষমতা থাকে। হ্যাঁ, এরকম একটা আনইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু এই সেন্সিটিভ ব্যাপারগুলো আসলে হ্যান্ডেল করতে গিয়ে গুলায় ফেলে। আমরা কিন্তু দেখছি যে অনেক জায়গাতেই সে আসলে মানে গুলায় ফেলছে। হ্যাঁ, তা আমি মনে করি একটা পলিটিক্যাল পার্টির যখন সে মেজরিটি নিয়ে আসবে তখন সে কি তার জিনিসটাই চাপাই দেবে? অফকোর্স নট। তাকে আসলে অন্যদের সাথে কথা বলতে হবে, একটা কনসেনসাস বিল্ড করতে হবে, কারণ এটা আসলে আমাদের জন্য দরকার। সে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটাকে রিফর্ম করা, মডার্নাইজ করা। এটা আসলে মানে আমরা কিছু লোক সার্টিফিকেট সর্বস্ব লোক তৈরি করব, আবার একদিক থেকে অনেক কাউমি মাদ্রাসা থেকে লোকজন আসছে যে আসলে একবার সোসাইটির জন্য লায়াবিলিটি হয়ে যাচ্ছে। এদেরকে তো আসলে আমাদের সোসাইটিতে মেইন স্ট্রিমে আনতে হবে, এদেরকে স্কিল করতে হবে যাতে তারাও মানে আমাদের যে সাধারণ জব করতে পারে। তো সেইটার জন্য যেই পরিমাণ রিফর্ম দরকার, আমি মনে করি যে পলিটিক্যাল পার্টির যারা নেতৃত্বে আসবে মানে ইলেকশনের মাধ্যমে, এদের ওয়ান অফ দ্য ফার্স্ট প্রায়োরিটি শুড বি ডুইং সাম রিফর্ম অন দিস থিং। বাট এখানে কনফ্লিক্ট হবে, এটা যখনই কিছু করতে যাবে অনেক ধরনের কথাবার্তা হবে, বাট তাদেরকে এটাকে একটু মানে জনগণকে সাথে নিয়ে এই জিনিসটা করতে হবে। বাট এটা যদি না করা যায় আসলে আমরা আসলে সাফার করবো, কারণ দেখা যাবে যে আমরা বলতে দেখা যাবে যে আমাদের একটু অবস্থাপন্ন আছে, আমার ছেলে মেয়েদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো, সে হয়তো বিদেশ চলে যাবে, কিন্তু অ্যাজ এ হোল সাধারণ মানুষজন কিন্তু আলটিমেটলি এই একটা ট্র্যাপে যে পড়ে আছি আমরা, সেই ট্র্যাপেই পড়ে থাকবো। আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ছাড়া কিন্তু আসলে আমাদের কোনো আসলে আমাদের কান্ট্রিতে 18-19-20 কোটি মানুষ, আমাদের আসলে অ্যাসেট কি? আমাদের কোনো মানে মিনারেল আছে? অন্যান্য আফ্রিকা বা মিডল ইস্টের মতো মিনারেল তো নাই, তাই না? তো এত ছোট একটা দেশ আমাদের, আসলে জাপানে যেরকম দেশ ছোট, লোক আছে, তারা হিউম্যান ডেভেলপমেন্ট করেই কান্ট্রিটাকে চেঞ্জ করে গেছে। আমাদের কিন্তু সেভাবেই হিউম্যানদের উপর ভিত্তি করেই যদি আগাতে চাই তা আগাতে হবে, না হলে কিন্তু আমাদের মধ্যে দেখা যাবে যে লোকজন যদি মানে ইনকাম না করতে পারে, মারামারি কাটাকাটি কিন্তু আলটিমেটলি থাকবেই, এবং এরকম সিচুয়েশন আমরা হয়তো আজ থেকে 10-15 বছর পরে আবার ফেস করব। থ্যাংক ইউ ফাহিম ভাই। কিন্তু অনেক হতাশার মধ্যে আমি একটা ভালো কথা বলছি, সেটা হচ্ছে যে মানে হয় না যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে মানে আমার মধ্যে অনেক কিছু পজিটিভিটি আমি ডেভেলপ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে আমার অনেক হতাশা ছিল যে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে না, ইয়াং জেনারেশন স্পেশালি দেশ ছেড়ে চলে যেতে চায়, এবং দেশের পলিটিক্স নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। বাট অনেস্টলি আমি জুলাইয়ের অভ্যুত্থানে যে ইয়াং ছেলেদেরকে মেয়েদেরকে আসলে উঠে আসতে দেখলাম, সেইটা মানে সব দলের থেকে, মানে ব্যাপারটা এরকম না যে নতুন যারা দল গঠন করেছে শুধু তারাই, আমি অন্যান্য দলেরও যেসব ছাত্র নেতা নর্মাল পলিটিক্যাল লিডারদেরকে দেখলাম যারা ইয়াং, তারা যেভাবে কথা বলছে বা দেশকে নিয়ে ভাবছে, সেইটা আমাকে কিন্তু অনেক একটা পজিটিভ ভাইব দিয়েছে। আমার মনে হয়েছে যে না ঠিক আছে, এত কিছুর মধ্যেও যে এরা কিন্তু এইভাবে নিজেদেরকে ডেভেলপ করেছে। এরা তো ইংলিশ মিডিয়াম থেকে আসে নাই, এরা তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে নাই, কিন্তু এরা এই সরকারি ইউনিভার্সিটিতে পড়ছে, গ্রাম থেকে আসছে, মফস্বল থেকে আসছে, কিন্তু তারা কিন্তু পলিটিক্স নিয়ে কনসার্ন, মানে তারা জানে যে অ্যাওয়ার যে আমি এই বাংলাদেশে পলিটিক্স নিয়ে কথা বলছি, বাংলাদেশকে নিয়ে কথা বলছি। সো এইটাও আমি মনে করি যে অনেক পজিটিভ একটা দিক। এবং আমার খুবই ইদানিং এটা হয়েছে যে এই যে ধরেন আমরা মানুষকে মানে আমি যখন জুলাইয়ের আন্দোলনে ছিলাম, আমি এই ঘটনাটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে তখন আমি মিছিল করতে করতে যাচ্ছি, আমি তখন টি শার্ট আর জিন্স পরা, তো আমার পাশ দিয়ে একটা মাদ্রাসার মিছিল যাচ্ছে। তো আমি প্রথমে ভয়ে
একটা দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু আচ্ছা, আমি কিন্তু ওদেরকে ভয় পেয়েছি, ওরা কিন্তু আমাকে কিছু করে নাই। সো এই যে আমাদের ভেতরে বিভেদ তৈরি হয়েছে, এই জায়গাটাকে অনেক ব্লেন্ড করতে হবে। এটা নিয়ে আপনাকে একটা পার্টিকুলার কোয়েশ্চেন থাকবে যে আসলে আমরা দেখেছি জুলাইয়ের পরে অনলাইনে বুলিং ইত্যাদি ইত্যাদি, আপনিও একজন শিকার হয়েছেন, স্পেশালি বিকজ আপনার কিছু ছবি নিয়ে আসলে আপনার পুরনো ছবি বিভিন্ন আওয়ামী মন্ত্রী বা এরকম কিছু গুরুত্বপূর্ণ সবার সাথে, আমার প্রধানমন্ত্রী থেকে শুরু করে মানে প্রাক্তন সবার সাথে অনেক কথাবার্তা হয়েছে। সো আপনি আসলে ওইটাও যদি অ্যাড্রেস করেন উইথ দি ডিভাইড এন্ড এভরিথিং। মানে প্রথমত তো আমাকে বুলি করেছে আওয়ামী লীগের ওরা, এটা একদম মানে কনফার্ম। আমি শুরুতে না, এখনো মানে আমার বিরুদ্ধে একমাত্র মানে যদি অনলাইনে কারা বুলি করে থাকে তারা হচ্ছে আওয়ামী লীগের, এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। আর এখন কেন করছে এটা তাদের ব্যাপার, কিন্তু আমি আওয়ামী লীগের সাথে কতটুকু আসলে সম্পৃক্ত ছিলাম এটা আমি বলতে পারি। সেটা হচ্ছে যে আমার বাচ্চার গার্ডিয়ানশিপটা আমি পেয়েছি আওয়ামী লীগ সরকার যখন পাওয়ারে ছিল সেই সময়, এবং এটা যে খুব একটা সঠিক পথে পেয়েছি ব্যাপারটা এরকম না, কিন্তু এটা একটা যুগান্তকারী রায় ছিল। রায়টা যুগান্তকারী হলেও পথটা খুব একটা যুগান্তকারী ছিল না, ঠিক আছে? সো আমি সেটা পেয়েছি এবং সেই সুবিধাটা আমি পেয়েছি আওয়ামী লীগের কাছ থেকে। আমার জীবনে নেওয়ার সুবিধা এইটাই। আর প্রত্যেকটা মানুষের সাথে আমার পরিচয় ছিল, সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি যত মন্ত্রীরা আছেন তারা যথেষ্ট পরিমাণে রেসপেক্ট আমাকে তখন করেছে। তাদের পছন্দের তালিকায় আমি ছিলাম, এরকম না অপছন্দের তালিকায় ছিলাম। আমাকে নানান রকমের সংগঠনে যোগ দিতে বলেছে, তাদের দলে যোগ দিতে বলেছে, কিন্তু সেটা আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, কারণ আমি চাই নাই আসলে। কখনো হয়তো ইচ্ছা ছিল, মানে ব্যাপারটা এরকম না যে ইচ্ছা কখনো ছিল না, আমি কখনো চিন্তা করেছিলাম যে পলিটিক্স জয়েন করব, কিন্তু আলটিমেটলি গিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে আমি যে অভিনয়টা করি আমি সেইটার মাধ্যমেই সোসাইটিতে অনেক ইম্প্যাক্ট রাখতে পারবো, যেটা একজন পলিটিশিয়ান হিসেবে রাখার আমি হয়তো চিন্তা করছিলাম, ঠিক আছে? তো তারপরে তো জুলাইয়ের অভ্যুত্থান হলো, এবং জুলাইয়ের অভ্যুত্থানে সবার যে এক্সপেকটেশন, আওয়ামী লীগের সবার বা অন্যান্য মানুষের যে চিন্তা ভাবনা, এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমার আপনার সাথে সখ্যতা থাকতেই পারে, কিন্তু আপনি যখন একটা অপরাধ করছেন বা অন্যায় করছেন, তখন আমি যদি আপনাকে এটা বলতেই না পারি যে আপনি আসলে অন্যায় করছেন এবং আমি এই অন্যায় আপনার সাথে নাই, তাহলে আমার মানুষ হিসেবে আসলে অবস্থানটা কি? সেটা আপনি আমার ভাই হন, সেটা আপনি আমার বাবা হন, আমার তো সেটা বলতে পারার সাহস থাকতে হবে। সো আমার যদি আওয়ামী লীগের সাথে সখ্যতা থেকেও থাকে, তারা যখন অন্যায় করছে, তারা যখন মানুষ মারছে, তারা গণগ্রেফতার করছে, তারা ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, তারা আমাদেরকে দিনের পর দিন যা তা মিথ্যা কথা বলছে, এবং এগুলো দেখে আমরা যে চুপ করে বসে থাকবো বিকজ আমি ওদের সান্নিধ্যে ছিলাম, বিকজ ওরা আমাকে রেসপেক্ট করেছে, এখন ওরা অন্যায় করছে আমি চোখ বন্ধ করে ফেলবো, মানে ব্যাপারটা তো এরকম হইতে পারে না। সো আমার কাছে ব্যাপারটা এরকম ছিল যে যতই আমার কাছের হোক বা যতই আমি মনে করি যে ঠিক আছে যা করেছে, আমি এত অন্যায়, মানে আমি কিন্তু অন্যায়গুলো হচ্ছে আমি জানতাম, বিকজ আমি তো মানে ব্যাপারটা এরকম যে আমি ওদের এত ক্লোজ ছিলাম যে ওরা যে কত করাপশন করছে, ওরা কিভাবে ইলেকশন করছে, আমি 2018 ইলেকশনে পুরো ক্যাম্পেইনটাই আমি ওদের সাথে ছিলাম। তো মানে ওইখানে যে পুরো ক্যাম্পেইনটা কিভাবে হয় এটা আমি জানি, কিন্তু যে মানে সরকারি কোন সংস্থাগুলো আসলে ওদের ক্যাম্পেইনে হেল্প করছে, তো এগুলো তো সব আমার দেখা। সো আমি জানি এটা কখনো চেঞ্জ হবে না। তো যখন আমি দেখলাম এই সুযোগটা আসছে, তখন আমি সেই সুযোগে আমি তাদের পাশে ছিলাম। মানে আমার যাওয়াতে কিছু হয় নাই জুলাই আন্দোলনে, বরং আমি একজন মানুষ হিসেবে আমি স্যাটিসফাইড যে আমি আসলে একটা হিস্ট্রির মানে রাইট সাইডে আমি থাকতে পেরেছি। আমি এটা একটু বলি। হ্যাঁ, শিওর প্লিজ। অনেক ক্ষেত্রে যেটা দেখা হয় যে আজকাল প্রায় অনেক ক্ষেত্রে বলা হয় যে আগে কার কি ট্র্যাক রেকর্ড ছিল। দেখেন, দুই ধরনের লোক আসলে আমি মনে করি যে এই জুলাই কে এনেছিল বা অগাস্টের আমাদের এই সফলতা এনেছিল। একটা হচ্ছে যারা অফকোর্স গত 15-20 বছর কন্টিনিউয়াসলি অপ্রেসড হয়েছে, তারা মানে এটাকে ধারণ করেছিল যে কোনো না কোনো একদিন এই সরকার আসলে সরবে। সেটা অফকোর্স তাদের প্রতি মানে উই হ্যাভ টু গিভ প্রপার ক্রেডিট টু দেম। আরেক ধরনের মানুষ কিন্তু আছে যাদেরকে অনেক সময় আমরা ওভাবে রিয়েলাইজ করি না, যারা এই
সময়ে সরকারের এই ফ্যাসিস্ট সরকারের খুব ক্লোজ ছিল, বাদল কিন্তু খুব ফ্র্যাঙ্কলি বলল, কিন্তু তারা কিন্তু জুলাই এসে তাদের এই ক্লোজ সবচেয়ে আশ্রয়টা থেকে সরে এসেছে। অলমোস্ট লাইক আমি একটা জাহাজে আছি, আমি জেনে বুঝে জাহাজ থেকে ঝাঁপ দিয়েছি পানিতে, যেই পানি আমি জানি না যে ওই পানি থেকে আমি আসলে কখন উঠতে পারবো কিনা। তো তাদের স্যাক্রিফাইসটা কিন্তু আসলে অ্যাজ গুড অ্যাজ যারা আসলে গত 15-20 বছর এই আন্দোলনটা করেছিল। মানে এখানে আসলে কারোর সাথে কারো কম্পেয়ারের ব্যাপার না, কিন্তু তাদেরকে কোনো এক সময় তার হয়তো আগের সরকারের সাথে সম্পর্ক ছিল, অনেকেরই হয়তো বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, ব্যবসা আছে, কিন্তু তারা কিন্তু ওই সময়টা সবকিছু ছেড়েই চলে এসছে সাধারণ মানুষের সাথে। তো এইটা কিন্তু আসলে মানে দে শুড অ্যাকচুয়ালি গেট প্রপার ক্রেডিট অ্যান্ড রিকগনিশন, যে তারা যদি না আসতো তাহলে কিন্তু আসলে হতো না। মানে এই দুই পক্ষ একসাথে কাজ করাতেই কিন্তু হয়েছে। একটু আগে যেমন বাদল বললো না যে যখন ফাইট মানে রাস্তায় হচ্ছিল, মানে তখন কিন্তু মাদ্রাসার ছেলেপেলেরাও গেছিল। এইখানে কিন্তু মাদ্রাসার ছেলেপেলেরাও গেছে, একটা টি শার্ট পরা মেয়েরাও গেছে, এবং একসাথে তারা ফাইট করেছে। এবং দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক মোমেন্ট। বাংলাদেশে আসলে গত 15 বছর কেন এই সরকার থাকতে পেরেছিল, বিকজ এই সোসাইটির মধ্যে না, ইভেন তারা ইচ্ছা করে ভাগ করে রেখেছিল। কারণ যেই মুহূর্তে এই ভাগটা হলো না, ইভেন আমরা প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, ফ্র্যাঙ্কলি ইউ আর অলসো ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা ইউনিভার্সিটি, আমরা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিকে অন্যভাবে দেখতাম। মানে আমি তো আজ থেকে তো অনেক বছর আগে বলতাম এরা ফার্মের মুরগি, তাই না? মানে ওরা আসলে মানে এইসব ছাড়া কিছু মানে চিন্তাই করে বিদেশ যাবো, কিন্তু ওরা মানে তখন আমার কাছে মনে হচ্ছে এরা কি আসলে এরাই কি তাদেরকে কি আমরা ফার্মের মুরগি বলতাম? এরা তো আসলে বাঘের বাচ্চা থেকেও বেশি, তাই না? মানে আমরা যদি দেখি ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, ওই জায়গাটা যেই সময় বাড্ডার সময়, মানে এরা যে এই কাজটা করতে পারবে এটা তো আমরা কেউ ভাবিনি। তো এই যে আমরা অনেক ক্ষেত্রে হয়তো মনে করি যে ঢাকা ইউনিভার্সিটি সব করেছে, ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেরা তখনই সাকসেসফুল হয়েছে যখন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা এই দায়িত্বটা নিতে পেরেছে, তাই না? তো আমার কাছে মনে হয় এই জুলাই অগাস্টে সবগুলো সোসাইটির বিভিন্ন অংশ একসাথে হওয়ার পরেই একটা এক্সপ্লোশন হয়েছে। এটা কিন্তু আমরা যদি না বুঝি, শুধুমাত্র যে কোনো একটা গ্রুপকে যদি ক্রেডিট দেই, তাহলে কিন্তু আসলে we will be doing justice to a lot of other groups of the society. Thank you, ফাহিম ভাই। আমরা বাঁধনাপুর কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আসলে আমরা দেখেছি বাংলাদেশের বাইরে আর্টিস্টদের সবসময় একটা রাইটের পক্ষে একটা ভোকাল ভয়েস থাকে, তারা সবসময় ভয়েস রেইজ করেন। মোস্ট অফ দ্য আর্টিস্ট, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও যদি আমরা দেখি, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ইভেন দিল্লি পর্যন্ত, আমরা ওয়েস্টে যদি তাকাই, ইউনাইটেড স্টেটসে বা অন্যান্য জায়গায় অনেক আছে। স্পেশালি ফিল্ম মেকাররা করেন আর্ট, যারা পেন্টিং করেন তারা পেইন্টের মাধ্যমে করেন, যারা কবিতা লেখেন তারা কবিতার মাধ্যমে করেন। আমাদের এখানে একটা সময় ছিল, আমরা 90-এর অনেক কাহিনী শুনেছি, কিন্তু পরবর্তীতে আসলে তাদের মোটা দাগে আসলে কমপ্লিসিটি দেখা গেছে। whoever comes in power তাকে একটু তো সামুদ্রের বা তার একটু সুনজরে থাকার। এর পিছনে আপনি আসলে মানে হোয়াটস দ্য রিজন, মানে এটা কিভাবে আসলে মেন্টালি প্লে আউট করে? মেবি এত বছর ছিল, রাইট? তো এত বছর থাকাতে আমরা তো জানি যে এই সরকার আর কখনো যাচ্ছে না। মানে এরকমও আমার বাবা আমাকে বলছে যে তুমি ভাবতেছো রাস্তায় চলে যাচ্ছ, মানে উনি যতদিন বেঁচে আছে ততদিন উনি যাবে না, সো তোমাকে তো মেরে ফেলবে। মানে একদম স্ট্রেট আমার বাবার একটাই কথা, তোমাকে মেরে ফেলবে, তো তোমার মেয়ের কি হবে? তো আমরা কি কেউ কখনো ভাবছি যে উনি চলে যাবে আসলে? সো উনি তো ওই আর্টিস্টদেরকে আসলে নিজের কাছে নিয়েছেন, বিকজ উনি এটা ব্যবহার করতে চেয়েছেন। এখন কে কে ব্যবহৃত হবে আর কে কে হবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন ধরেন আমাকেও ব্যবহার করতে চেয়েছে, পিপলোয়ার খানকে ব্যবহার করতে চেয়েছে, পিপলোয়ার খান হাসিনা ডটার স্টেল বানিয়েছে। আমি এই কথাটা বারবার বলতে চাই, উনি হাসিনা ডটার স্টেল বানিয়েছে। সেই লোকটা আমাদের এই 1 অগস্টের যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটার একজন মানে উনি না থাকলে এটা হতো না। সো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে আমি ঠিক আছে, আমি একটা কাজ করেছি, আমি তার সান্নিধ্যে ছিলাম, এবং আমি একজন আর্টিস্ট। আমি কিন্তু এখন আপনার সাথে আমার ভালো সম্পর্ক, ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, ওর সাথে ভালো সম্পর্ক। এখন আপনি একটু অন্যায় করে ফেলছেন, ঠিক আছে, কিন্তু আমার সেই বোধটা থাকতে হবে যে যখন আমি একটা অন্যায় দেখছি, অন্যায়টাকে অন্যায় বলার সাহসটা থাকতে হবে। এইটা আমাদের মধ্যে মানে আমি মনে করি যে একদমই কমে গেছিল। কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানে
অ্যাটলিস্ট কিছু আর্টিস্টের কারণে সেই সম্মানটা রক্ষা হয়েছে যে আমরা কেউ কেউ জনগণের সাথে ছিলাম, এবং যেই জন্য অ্যাটলিস্ট জনগণ আমাদেরকে এই রেসপেক্টটা দেয় যে অ্যাটলিস্ট আপনারা আমাদের সাথে ছিলেন এবং হিস্ট্রির রাইট সাইডে ছিলেন। থ্যাংক ইউ। এই পয়েন্টে আপনি কিছু অ্যাড করতে চান? না, আমার মনে হয় she has said that, হ্যাঁ, মানে আসলে হিস্ট্রির রাইট সাইডে থাকাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা একটু সামনে একটু ফরওয়ার্ড লুকিং কথাবার্তা বলে আমরা আমাদের আজকে কনক্লুশনের দিকে যাব। তো ফাহিম ভাই, আপনি তো আসলে আপনার বেশ কয়েকটা কাজের পরিমণ্ডল আছে। আপনি ব্যবসায়িক জগতে বলেন, অ্যাক্টিভিজমের দিক থেকে বলেন, সিভিল সোসাইটির মধ্যে রিচের ব্যাপারে বলেন। স্কিলস আসলে এমপ্লয়মেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। এডুকেশন যেন স্কিল বেসড এডুকেশন হয় এবং স্কিলগুলো এরকম যেন হয় যেগুলো আমরা মার্কেট করতে পারি আমাদের মার্কেটে, বা যদি আমরা এক্সপোর্ট করি তাহলে সেক্ষেত্রে এখন আসলে আমাদের কোন দিকে আসলে লুক ফরওয়ার্ড করে আগানো উচিত? খুবই পার্টিকুলারাইজ করলে যদি, কারণ আমরা বড় কথা বললে আসলে বৃহৎ স্পেকট্রামে অনেক কথা বলতে পারি, কিন্তু ফোকাস ওরিয়েন্টেড যদি কাজ করতে হয়। আমি মনে করি কি, আসলে আমরা আজ থেকে মানে 20-25 বছর ধরেই বলছি যে স্কিল অফকোর্স দরকার, কিন্তু আমাদের আবার এটাও মনে রাখতে হবে যে আমাদের কিন্তু যে টেকনোলজিক্যাল যে চেঞ্জ হচ্ছে, পার্টিকুলার এআই এবং অন্য কিছু দিয়ে অনেক স্কিলই আসলে রিলেভেন্ট থাকবে না। সে ফর এক্সাম্পল মানে বাদন ইজ ইন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, এখন এআই দিয়ে যেই পরিমাণ অ্যাড তৈরি করা যায়, মানে 5 মিনিট 10 মিনিটে, দ্যাট মিনস আমার অ্যাড ইন্ডাস্ট্রির লোকজন আসলে মানে হঠাৎ করে বেকার হয়ে যাবে, তাই না? এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলি আসলে মানে ইরিলেভেন্ট হয়ে যাবে, অথবা ওই স্কিলগুলো ইরিলেভেন্ট হয়ে যাবে, কারণ এআই সব কিছু অনেক কিছুই করবে। তো আমার কাছে মনে হয় এই সময়টাতে সবচেয়ে বেশি দরকার স্কিল, যেরকম দরকার সাথে করে অ্যাটিটিউডও দরকার। আমি দেখি যে আমাদের মানে এই সোসাইটির মধ্যে এক ধরনের একটু মানে আড়ষ্টতা আছে, যে আমি চিন্তা করছি আমি বিবিএ পাস করেছি, আমাকে এই জবটাই করতে হবে, হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, আমাকে এই ইঞ্জিনিয়ারিং এই জবটা করতে হবে। তো ওই জায়গা থেকে আমাদের আসলে অনেক ফ্লেক্সিবল হওয়ার দরকার আছে। পড়াশোনার সাথে আমার ক্যারিয়ারে কিন্তু অনেক ক্ষেত্রেই কোনো সম্পর্ক মানে থাকবে না। জলজ্যান্ত এক্সাম্পল, অ্যাবসলিউটলি, মানে ইউ আর ডেন্টিস্ট পড়াশোনায়, বাট ইউ বিকেম এ অ্যাক্টর, তাই না? তো এখন এই জায়গাটা আসলে ওপেন থাকতে হবে, এবং ওপেন থাকলে কিন্তু আলটিমেটলি নিজেরই লাভ হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের একটু মানে এটা আসলে ঠিক ব্রিটিশ কালচার থেকেই আসছে। ব্রিটিশটা তো আমাদের যখন তারা হয়েছে, তারা নিজেরাই সবসময় একটু বাবু ছিল, হ্যাঁ, এবং আমাদের যারা মিডল ক্লাস সোসাইটি বলি, তারা নিজেদেরকে কিন্তু সবসময় মানে লোয়ার ক্লাস থেকে একটু মানে উচ্চ স্তরের মনে করি, হ্যাঁ, যে লোয়ার ক্লাসরাই আমার সব মানে কায়িক পরিশ্রম করবে, আমি তাদেরকে শুধু অর্ডার দিই, হ্যাঁ। ইভেন যারা লোয়ার ক্লাস তারাও কিন্তু ওই সোসাইটিতে যেতে চায়, যে আমি আর এটা করবো না, আমি ওই এই জন্য সেটা দেখা যাচ্ছে যে আমার দুবাইয়ে তার বাবা মানে রাস্তা পরিষ্কার করতেছে, টাকা দিচ্ছে ছেলেকে বা মেয়েকে যে তুই আমার মতো কাজ করবি না, তুই গ্র্যাজুয়েট হ। কিন্তু এই গ্র্যাজুয়েট হয়ে কিন্তু আসলে সে চাকরিও পাচ্ছে না। এখন there are too much graduates in the country. তো এইখানে আসলে আমাদের ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আমরা শুধুমাত্র একটা গ্র্যাজুয়েট করব এবং শুধু একটু অফিস জব করব। অফিস জব কিন্তু খুব কম নতুন, এই এখন যেটা বললাম শুধু এআই না, আমাদের ওভারঅল অফিস জবের নাম্বার কিন্তু অনেক কম যত পরিমাণ গ্র্যাজুয়েট হয়। তো আমাকে এখন অনেক ধরনের কাজ করতে হবে। ফর এক্সাম্পল এগ্রিকালচার রিলেটেড প্রচুর কাজ কিন্তু অপরচুনিটি তৈরি হবে। আমার ভালো লাগে যখন আমি দেখি যে একটা ছেলে বা মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাস করে গরুর খামার দিচ্ছে, হোয়াটস রং উইথ ইট, তাই না? মানে এত সাকসেসফুল, হ্যাঁ, এবং অনেকে আছে ছোট ছোট ব্যবসা করছে, যেখানে তার নিজের শুধুমাত্র মেধা না, তার একেবারে মানে ফিজিক্যাল শ্রমও দিতে হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের অ্যাটিটিউড বা কালচার চেঞ্জ করতে হবে, যে কোনো জবই আসলে ছোট জব না। আমরা সবসময় যদি মনে করি যে আমি শুধু অর্ডার দিব, আমি অফিসে থাকবো, কম্পিউটারে বসে থেকে এই লোককে অর্ডার দিব, দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক ইন দ্য নিউ ওয়ার্ল্ড। তো সেই জায়গায় আমাদের ফ্লেক্সিবল হতে হবে, অ্যাটিটিউড পাল্টাতে হবে, এবং আমাকে আরেকটু চিন্তা করতে হবে যে আমি গ্লোবালি যাওয়ার চিন্তা করতে হবে, যে আমি শুধু বাংলাদেশে কিন্তু আসলে আমি এত লোককে অ্যাবজর্ব করতে পারবো না, আমাকে তাকে বিদেশে যাওয়ার জন্য নিজেদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। এবং সেই জন্য আমরা এখন সবসময় বলছি যে ইউ লার্ন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। আমরা শুধু ইংলিশ শিখতেছি, ইংলিশের পাশাপাশি তো আইদার ইউ লার্ন জাপানিজ অর জার্মান অর ইতালিয়ান, সো দ্যাট ইউ বিকাম এ কাইন্ড অফ গ্লোবাল প্রফেশনাল দেন অনলি এ কাইন্ড অফ লোকাল প্রফেশনাল। এই জিনিসগুলো
নিয়ে আসলে আমাদের একটু ওপেন মাইন্ডেড হতে হবে, এবং আমাকে আরেকটা জিনিস করতে হবে যে রাষ্ট্র আমাকে করে দিবে সব কিছু, ইউনিভার্সিটি করে দিবে, এই চিন্তা থেকে বার হতে হবে। এখন এই নতুন ওয়ার্ল্ডে মানে ইউ হ্যাভ টু ডিপেন্ড অন ইউর ওন। মানে বাদনকে তো কেউ শিখাই দেয় নাই যে অ্যাক্ট্রেস হওয়ার ব্যাপারে, শি লার্ন অন হার ওন, তাই না? তো নিজেই আসলে যা করার নিজেরই করতে হবে, অন্যের উপর ডিপেন্ড করার আসলে মানে এটা কেউ স্পুন ফিট করে দেবে না। থ্যাংক ইউ। এই পয়েন্টে কি কিছু অ্যাড করতে চান? না ভাইয়া যথেষ্ট। এখন আপনারা তো আসলে দুইজনে, আপনি সোশ্যাল মিডিয়াতে টাইম দেন? আমি টিপিক্যাল সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম। আমার 2018 পর্যন্ত আমার ফেসবুকে প্রচুর ফলোয়ার ছিল, প্রচুর অ্যাক্টিভ ছিলাম, কিন্তু 2018-তে ওই তৎকালীন সরকারের মানে কিছু ক্রিটিসিজম করার জন্য, রামপাল এবং কোটা বিরোধী করার জন্য আমার অ্যাকাউন্ট মানে মোটামুটি কনফিসকেট করে ফেলা হয়েছিল। তো আমাকে বাধ্য হয়ে তখন ফেসবুক থেকে সরে আসতে হয়েছিল। পরে আমি যেহেতু প্রফেশনাল ফিল্ডে বেশি কানেক্টেড, আই ইউজ লিঙ্কডইন, এবং এখন আমি লিঙ্কডইনে ভেরি অ্যাক্টিভ, এবং লিঙ্কডইনে শুধুমাত্র বিজনেস পোস্ট না, লিঙ্কডইনে সোশ্যাল পোস্টও আমি রেগুলার দিয়ে থাকি। আমি তো সুপার অ্যাক্টিভ। আমি এই যে জন্য আসলে প্রশ্নটা করা, হোয়াটস দ্য উইয়ার্ডেস্ট স্টোরি ইউ হার্ড অ্যাবাউট ইউ অন দি ইন্টারনেট, or the funniest? সেমটা আপনাকে জিজ্ঞেস করব। আমার না এত মানে আমি কয়টা বলবো লাস্ট, হ্যাঁ যেটা হচ্ছে যে আওয়ামী লীগের ওরাই মানে সব আমাকে নিয়ে তো ওদের অনেক কষ্ট। আমি জানি না, আমি আপনাদের অনুষ্ঠানটা যদি ওরা দেখে মানে আমি জানি না যে ওদের এত কষ্ট কেন আমাকে নিয়ে, মানে পুরো দায়ভারটা আমার উপর দিয়ে দিচ্ছেন। মানে একটা মানে এত বড় ক্রেডিট আমি নিতেও পারছি না যে একটা স্বৈরাচারী সরকারের পতনের পুরো কারণটা আমার, এটা তো হতে পারে না। এত কষ্ট পায়েন না আপনারা। সেটা হচ্ছে যে আমাকে বলেছে যে আমি হচ্ছে চোর, সো তাও আবার মেকআপ চুরি করেছি। মানে চুরিরও একটা মানে আমার মান সম্মানটা পুরা মানে ডুবাই দিল। ওই দিন একজন বলছে যে আমি কত টাকা নিয়েছি, তো টাকার অ্যামাউন্টটা বলছে 6 কোটি না কত। আমি বললাম আমাকে বলছে 200 কোটি। তো 200 কোটির জায়গায় 6 কোটি বললে যেরকম ইনসাল্ট ফিল হয় যে এরকম, তো এখন মানে চুরির জায়গায় ডাকাত বলতে পারতো বা একটা মানে অনেক কিছু বলতে পারতো যেটা, হ্যাঁ মানে হয় না যেটা বললে আমার একটা মানে কি বলবো বারটা সেট হইতো যে ভাই একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটায় দিছে, সেই মহিলা এইটা করছে, হ্যাঁ বা এই ডাকাতিটা করছে, একটা ব্যাংক ডাকাতি করছে বা কিছু একটা বলতে পারতো। মানে এইসব না বলে যখন মানে খুবই মানে এটা আমার মানে ওনাদের যেটা হয়েছে আমার কাছে মনে হয় যে ওনাদের বেসিকলি গ্রুমিং দরকার। বিকজ হয় না যে একটা ওই বদ্ধ জায়গায় থাকতে ওরা রিয়ালিটিতে তো নাই, ওরা খুবই মানে অদ্ভুত কথা বলে। সো ওরা সারাক্ষণ জুলাই গণ অভ্যুত্থানকে, এত বড় গণ অভ্যুত্থানকে বলছে জঙ্গি উত্থান হয়েছে, তো এই জঙ্গি হামলা হয়েছে। তো এখন যারা এই কথা বলতে পারে তারা আমাকে নিয়ে কি বললো এটা তো ম্যাটারই করে না, বিকজ ওদের মাথা কাজ করছে না। সো যখন ওদের মাথা কাজ করবে আমি আশা করি যে ওদের মাথা কোনো একটা সময় কাজ করবে, বিকজ এত বড় একটা দল, আমি আশা করবো যে তারা রিফর্মড হবে, তারা সরি বলবে, তাদের বিচার হবে এবং তারা হয়তো বাংলাদেশের পলিটিক্সে আবার ফেরত আসবে। দেখেছেন কি আমার কাছে মনে হয় যে আসলে সোশ্যাল মিডিয়াতে মানে যেটা প্রথমে ইউ স্টার্টেড দ্যাট মানে লোকে যেমন বলে যে আপনার ব্যবসায়ী মানুষ ব্যবসা নিয়ে থাকেন, আপনি পলিটিক্স মানে সোসাইটি এইসব কথা আলাপ করার দরকার কি। তো এটা আমার কাছে মনে হয় যে দিস ইজ ফানি আর কি। মানে সবাই কেন আমরা কথা বলবো না? হ্যাঁ আমি তো সোসাইটির নাগরিক একজন, তো সেটাই আর কি। না আরে ভাইয়া আমার তো আমি যা আমাকে বলে সেটা তো সবাইকে অলমোস্ট বলে আর কি। এটা আমাকেও বলে যে নায়িকার মতো থাকবে। নায়িকা তো কথা বলে কেন? নায়িকা হচ্ছে থাকবে নায়িকার মতো সফট কিউট, হ্যাঁ মানে সবকিছুতে হ্যাঁ করবে, হাসবে, গ্ল্যামারাস একটা ব্যাপার। যেখানে মেয়ে নায়িকা এসে রাস্তার মধ্যে চিৎকার করতেছে, এগুলা খুব খারাপ, বুঝছেন? তো ফাহিম ভাই কি মনে হয় আপনার যে ইলেকশন কি টাইমলি হবে? আপনি আসলে ইলেকশন কিভাবে দেখছেন? না আমার মনে হয় টাইমলি হবে, বাট এবারে ইলেকশন হয়তো অনেক কম্পিটিটিভ হবে। আনফর্চুনেটলি
হয়তো অনেক ধরনের ভায়োলেন্সও হবে, যেটা বোঝা যাচ্ছে যে ইলেকশনের আগেই তো আসলে প্রচুর আমরা দেখছি, এবং এখানেও তো অনেক ধরনের টাকার খেলাও হবে। তো মানে স্টিল আমরা মনে করি যে এই ইলেকশনটা হওয়াটা খুবই জরুরি, কারণ একটা ইলেকশনেই সব কিছু পাল্টে যাবে, আমরা সবাই ভদ্র হয়ে যাব তা না, মানে আমাদেরও আসলে শিখতে হবে। মানে ফ্র্যাঙ্কলি আমরা তো আসলে গত 15-20 বছর গণতান্ত্রিক চর্চার মধ্যে ছিলাম না, মানে গণতন্ত্র কী জিনিস, এটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, মানে এটা কি আসলে মানে মাথায় দেয় না গায়ে মাখে, সেটাও আসলে আমরা তেমন একটা জানি না। তো আস্তে আস্তে আমরা এটাও লার্ন করব, বাট আমাদের সবাইকে ভিজিলেন্ট থাকতে হবে। মানে আমরা যদি মনে করি যে ঠিক আছে মানে আমরা যা করার করে ফেলছি, এখন এটা পলিটিশিয়ানদের ব্যাপার, পলিটিশিয়ানরা যেভাবে নেক, দেন উই উইল বি ডুইং এ বিগ মিস্টেক। আমাদের সাধারণ নাগরিকদের কন্টিনিউয়াসলি কথা বলতে হবে, কন্টিনিউয়াসলি ভিজিলেন্ট থাকতে হবে, তাহলেই আসলে রাজনীতিও আসলে সঠিক জায়গায় থাকবে। ধন্যবাদ ভাই। আমরা একদমই শেষ জায়গায়। বাঁধন-আপা, আপনি যদি কনক্লুডিং রিমার্কস আমাদেরকে বা আমাদের জন্য যদি কিছু বলতে চান, বলে যেতে চান যাওয়ার আগে। আমি তো এত কথা বললাম, আমার মনে হয় না যে আর কেউ এত কথা বলছে। না, আসলে আমার কাছে মনে হয় ভাইয়া যে কথা বলছিল সেইটার সূত্র ধরে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে পলিটিশিয়ানরা ডেফিনেটলি পলিটিক্স করবে, দেশ নিয়ে ভাববে, তারা তাদের কাজটা করবে, কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে, আমাদেরও দেশকে নিয়ে ভাবতে হবে, আমাদেরও আসলে পলিটিক্স নিয়ে ভাবতে হবে এবং সচেতন থাকতে হবে। এবং এই কথাটা ভাইয়া যেটা বললেন যে আমাদের কথাটা বলে যেতে হবে, এই সচেতন নাগরিকগুলো তৈরি করাটাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব, যে আমাদের রাষ্ট্রের যারা নাগরিক আছে তারা আসলে সচেতন, তারা সে একজন রিক্সা চালক হতে পারেন কিংবা সে একজন ইউনিভার্সিটি টিচার হতে পারেন, কিন্তু প্রত্যেকেই আসলে তার জায়গা থেকে কন্ট্রিবিউট করছে। অনেক ধন্যবাদ। ফাহিম ভাই, এনি কনক্লুডিং রিমার্কস? না, আমার মনে হয় উই এনজয়েড দ্য টক এবং আমরা খুব ফ্র্যাঙ্কলি ডিসকাস করলাম। আশা করি দর্শকরা পিচুরের মতো কিছু জানেন। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আসলে আমাদের পক্ষ থেকে এত সময় দিয়েছেন। ইট ওয়াজ রিয়েলি আ নাইস কনভারসেশন উই হ্যাড, অ্যান্ড আমাদের দিক থেকে যদি কোনো শর্টকামিংস থাকে আই এম ভেরি সরি। একদমই না, খুব ইন্টারেস্টিং, কারণ বেশিরভাগ সময় আমার যেটা হয়, আমি যেহেতু মানে ওই হয় যেটা নায়িকা, সো আমাদের শোগুলা খুবই অদ্ভুত প্রশ্নের হয়, হ্যাঁ, সো ওই জায়গা থেকে আমি তো খুব হ্যাপি, বিকজ হয় না যে এরকম প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, সো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা শো ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম আপা। থ্যাংক ইউ ফাহিম ভাই। সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শীঘ্রই ফিরবো নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ সবাইকে।